প্রিয় দর্শক, আমরা আকাশ বাংলা ৭১-এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথিরা যুক্ত হয়েছেন, আমি একে একে করে পরিচয় করে দিব। সর্বপ্রথমে আমাদের কিছু কথা আছে, আমরা একটু বলে যাচ্ছি। সাংবাদিক জনতা, জনতাই সাংবাদিক। ১৭ কোটি মানুষ, ৩৪ কোটি চোখ, ৩৪ কোটি কান, ৩৪ কোটি হাত, ১০ কোটি স্মার্টফোনের ক্যামেরা, ঘুষখোর, দুর্নীতিবাজ, নারী ধর্ষণকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, বিদেশে অর্থ পাচারকারী, প্রতারক, ভূমি দখলকারী, ব্যাংক লুটেরা পালাবে কোথায়, ধরিয়ে দিন আপনারা যে যেখানেই পান তাদেরকে। সারা দেশের ঘটে যাওয়া দুর্নীতির তথ্য প্রমাণ সহ বিস্তারিত কাগজপত্র, ফটো, ভিডিও, অডিও রেকর্ড ইত্যাদি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আপনারা পাঠাতে থাকুন। তাহলেই দুর্নীতিমুক্ত, ধর্ষণকারী, বিদেশে অর্থ পাচারকারী, প্রতারক, ভূমি দখলকারী থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো এবং আগামী একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই প্রত্যাশায় নিয়েই আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই আলোচনা পর্বে। আজকে আমাদের সাথে আলোচক হিসেবে যুক্ত থাকার কথা ছিলেন বিচারপতি শামসুদ্দিন মানিক চৌধুরী, কিন্তু দুর্ভাগ্যবশত উনি অসুস্থতার কারণে উনি যুক্ত হতে পারেন নাই। আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপির এবং সিনিয়র সাংবাদিক, বাংলাদেশের যার সাংবাদিক জগতের এক নামে সবাই চিনেন, তিনি হলেন শওকত মাহমুদ। আমরা ওনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার কারণে। আমি স্বাগতম জানাচ্ছি, আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খানকে, স্বাগতম জানাচ্ছি আমাদের আকাশ বাংলার পক্ষ থেকে। আমাদের সাথে যুক্ত আছেন চেয়ারম্যান লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের ডক্টর সিনা এম এ সাইদ, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন ৭১-এর বুদ্ধিজীবী সাংবাদিক শহীদ সিরাজউদ্দিন সাহেবের পুত্র সাংবাদিক ফাহিম রেজা নূর, নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন। আমরা স্বাগতম জানাচ্ছি ফাহিম রেজা নূরকে। প্রিয় দর্শক, আমাদের ঢাকা থেকে যুক্ত আছেন অনুষ্ঠান প্রধান সাজ্জাদুল হক, চট্টগ্রাম থেকে যুক্ত আছেন নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহ আলম, ওনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি পরিকল্পনা, গ্রন্থনা ও সঞ্চালনায় শহীদ রহমান, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আবারও। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আকাশ বাংলা ৭১-এর পক্ষ থেকে আমরা সর্বপ্রথমেই বাঙালি জাতির বাতিঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে আমরা আকাশ বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তার সাথে সাথে আমরা অতি দুঃখের সাথে আকাশ বাংলা ৭১-এর পক্ষ থেকে জানাচ্ছি যে আমাদের গত দুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম মৃত্যুবরণ করেছেন। আমরা গভীরভাবে শোকাহত আকাশ বাংলা ৭১-এর পক্ষ থেকে সবাইকে আমরা শ্রদ্ধার সাথে মাহবুব আলমের বিধি আত্মার আমরা মাগফিরাত কামনা করছি। আমি সরাসরি চলে যাব কিছু প্রশ্ন নিয়ে। আপনারা জানেন এই মাসটি যেমন কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ আছে, আমরা সেই প্রসঙ্গে আজকে আলোচনা করব না। আমরা বেসিক্যালি আলোচনা করব গতকালকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ১২ বছর পূর্তি পালিত হলো এবং ডিজিটাল নিরাপত্তা আইন উপনির্বাচন হয়ে গেল, সেই বিষয়ে আমরা যাব এবং আগামী নির্বাচন আপনারা কিভাবে দেখছেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমি শওকত ভাইয়ের কাছে বিনয়ের সাথে চলে যাব। শওকত ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আমি সর্বপ্রথমে বলবো যে গতকালকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ১২ বছর পূর্তি পালিত হলো। আপনি জানেন যে আমাদের এই তথ্য অধিকার দিবসটি ১২ বছর পূর্ণ হলো, সেটির ব্যাপারে আপনি একটু আলোচনা করবেন এবং ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে কি বলবেন সে বিষয়ে আপনার কাছে অনেক প্রশ্ন আছে। সেই বিষয়ে এই আইনটির ব্যাপারে আপনারা সাংবাদিকরা বরাবরই বলে আসছেন, সেই ব্যাপারে একটু জানতে চাই। জনাব শওকত মাহমুদ। জি, আসসালামু আলাইকুম। জি, আকাশ বাংলা ৭১ টিভিকে ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে? জি। আজকের এই আয়োজনের জন্য ধন্যবাদ এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই যারা অতিথি হিসাবে সংযুক্ত আছেন এবং যারা দর্শক শ্রোতা হিসাবে সংযুক্ত আছেন। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, এই দিনটি সম্পর্কে কিন্তু আমাদের আগে ধারণা ছিল না, এটা সত্য কথা। আমরা সাংবাদিকরা এতদিন মুক্ত স্বাধীনতা সংবাদ গণমাধ্যম দিবস পালন করতাম 3 মে, জাতিসংঘ ঘোষিত একটি দিবস। কিন্তু আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস এটি হঠাৎ করে জেনেছি এবং এটি সরকারিভাবেও পালন করা হয়েছে। তবে আমরা অবহিত ছিলাম না, এটা আমাদের হয়তো একটা ঘাটতি।
তবু আমরা বলবো যে আন্তর্জাতিক তথ্য অধিকারের বিষয়ে এখন গোটা বিশ্বেই যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে সেই সব দেশগুলো এই আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করে। যে তথ্য এমন একটি বিষয় যে এটা মানুষের অধিকার হিসাবেই স্বীকৃতি পাচ্ছে, যদিও কোনো কোনো দেশে তথ্যকে সরকারি সম্পত্তি হিসাবে দেখার একটা চেষ্টা আছে। এবং বাংলাদেশ একটা তথ্য অধিকার আইনও করেছে। এই তথ্য অধিকার আইন বলে কিছু কিছু তথ্য এখন সরাসরি জনগণ পেতে পারে, জনগণ জিজ্ঞাসা করতে পারে এবং প্রশাসনের পক্ষ থেকে সেই উত্তর দেওয়াটা একটা বাঞ্ছনীয়। যদি কোনো ধরনের কোনো উত্তর দানে বা তথ্য জানানোর ক্ষেত্রে কোনো বাধা বা ব্যাঘাত ঘটে, তখন সেটা আবার তথ্য কমিশন আছে, সেখানে অ্যাপ্লাই করতে হয়। কিন্তু বাংলাদেশের তথ্য কমিশন একটা খুব দুর্বল কমিশন হিসেবে চিহ্নিত হয়ে আছে এবং যারা তথ্য কমিশনে নিয়োগ পাচ্ছেন মনে হচ্ছে যে তারা তথ্য সম্পর্কে বা তথ্য প্রবাহ বা এই বিষয়ে তাদের জানাশোনা তুলনামূলকভাবে কম। এবং তথ্য কমিশনের যেটা ভারতে আমরা দেখেছি বা শ্রীলঙ্কায় দেখেছি, তথ্য কমিশন যে একটা কড়া ভূমিকা পালন করে এবং সরকারকেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করতে পারে, সরকারের প্রতিও তারা সংকেত দেয় যে এই তথ্য জানাতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের তথ্য কমিশন যে আমলা নির্ভর এবং যে যারা সেখানে যান তারা তার সঙ্গে তথ্যের সংশ্লিষ্টতা পূর্ব অভিজ্ঞতার আলোকে বলা যায় যেটা কম। সে কারণে এটি আমি মনে করি যে একটা দুর্বল সংস্থা। তবে বাংলাদেশে তথ্য অধিকার আইন থাকার পরেও বাংলাদেশের সাংবাদিক সমাজ কিন্তু সেই আইনটির প্রয়োগের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে তারা এখনো পিছিয়ে আছে। বরঞ্চ গ্রামে সাধারণ মানুষেরা বরং কিছু কিছু স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও মানুষদেরকে ও উৎসাহ দান করে তথ্য জানার জন্য, সরকারি দপ্তরে প্রশ্ন জমা দেওয়ার জন্য। কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে তারা যে ধরনের প্রশ্ন আমরা আশা করছিলাম যে এগুলো তারা প্রশাসনের কাছে দেবে, সেই ধরনের পদক্ষেপ খুব কম এবং সেই এমন কোনো প্রতিবেদন, অনুসন্ধানী বা তদন্তমূলক এমন কোনো প্রতিবেদন আমরা এখনো পাইনি যেটা তথ্য অধিকার আইন প্রয়োগ করে এই তথ্যটা পাওয়া যাচ্ছে, সেটা আমরা বলবো। তারপরেও আমরা বলবো যে তথ্য অধিকারের ক্ষেত্রে বিশ্ব যখন একটু অগ্রসর হয়েছে, কিন্তু বাংলাদেশে সাম্প্রতিক ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনটি একটি চরম বিতর্কের সূচনা করেছে। বিশেষ করে আইনের কয়েকটি ধারার রদ চেয়েছিল সাংবাদিক সমাজ সম্পাদকেরা, কিন্তু সরকার সেটা ভ্রুক্ষেপ করেনি এবং এই আইনের বলে আমরা দেখছি যে অনেককে গ্রেপ্তার করা হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে বা লাইক দেওয়ার কারণে বা শেয়ার করার কারণে। অনেক মন্তব্য সরকারি কিছু কর্মকর্তার বিপক্ষে মন্তব্য করলেই তাদের সরাসরি গ্রেপ্তার করা হচ্ছে। আগে যেটা বিএনপি আমলে হয়েছিল 2006 একটা আইসিটি আইন করা হয়েছিল, আইনটি এমন ভাবে করা হয়েছে যে আমরা সাংবাদিকরা সেই সম্পর্কে তত অবহিত ছিলাম না। সেখানে 57 ধারা বলে একটা ধারা ছিল, যেখানে যে কোনো সংবাদপত্র বন্ধ করার বা সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার দেওয়া হয়েছিল পুলিশ কর্তৃপক্ষকে, কিন্তু সেখানে জামিনের বিধান ছিল। এবং এই আইনের অধীনেই কিন্তু আপনার দৈনিক আমার দেশ সহ বেশ কিছু পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু সরকার 57 ধারায় পরবর্তী সরকার এমনভাবে গ্রেপ্তার শুরু করলো যে সাংবাদিকরা আন্দোলন শুরু করলে তখন সরকারের পক্ষ থেকে বলা হলো যে একটা যুগোপযোগী আইন করা হবে এবং সাংবাদিকদের এই আইনের দ্বারা কোনো ধরনের হেনস্থা করা হবে না। কিন্তু পরে আমরা দেখলাম যে ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনে সেই ধারাগুলোকে আরো বেশি করে কড়াকড়ি ভাবে সংযুক্ত করা হলো। যেমন জামিনের বিধান ছিল, জামিনের বিধানটি বাতিল করা হলো এবং সেখানে মনে করেন যে একটা আমাদের সাধারণ আইনে মানহানির যে শাস্তি, সেই সব শাস্তিকে দ্বিগুণ তিনগুণ করা হয়ে গেল ডিজিটাল নিরাপত্তা আইন। এবং এই সাম্প্রতিক এই করোনার অতিমারির সময় আমরা দেখেছি যে আইনের অপ্রয়োগটা খুব বেশি করে হয়েছে এবং অনেককেই গ্রেপ্তার করা হয়েছে এবং এখন অনেক সাংবাদিক জেলখানায় আছেন এই আইনের কারণে। এবং জামিনের বিধান না থাকায় তাদের খুব কষ্ট হচ্ছে। যেমন ফটোগ্রাফার কাজল আছেন, এখনো কার্টুনিস্ট আসিফ সহ আরো বেশ কয়েকজন আছে। তা আমরা এখনো এটার প্রতিবাদ করে যাচ্ছি এবং ডিজিটাল নিরাপত্তা আইনকে আমরা মনে করি যেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক এবং অবাধ তথ্য প্রবাহ এবং এমনকি মানবাধিকারের সার্বজনীন ঘোষণা যেটা 1948 সালে জাতিসংঘে গৃহীত হয়েছিল সেটার সঙ্গে সাংঘর্ষিক। এখন তথ্য এমন একটা অধিকার, এই তথ্য প্রাপ্তির এবং তথ্য প্রেরণের প্রকাশের সমস্ত অধিকারই কিন্তু সকল ধরনের স্বাধীনতার ঘোষণা এবং মানে সানশাইন ডকুমেন্ট বলতে যেটা বোঝায় সারা ওয়ার্ল্ডের সিভিলাইজেশন গুলো সবগুলোতেই কিন্তু এই তথ্যের অধিকারের প্রতি স্বীকৃতি দেওয়া আছে।
কিন্তু আমাদের এখানে ডিজিটাল নিরাপত্তা আইনে এমন ভাবে বিধান রাখা হয়েছে এবং এটা পুলিশ এবং বিশেষ মহল এমন ভাবে ব্যবহার করছে যে গ্রেপ্তার হওয়াটাই শাস্তি, কারণ জামিন পেতে পেতে হয়তো কয়েক মাস লেগে যায়। তারপর আমি বলবো যে উচ্চ আদালত কিছু কিছু ক্ষেত্রে জামিন দিচ্ছে। তো সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা, সেই ক্ষেত্রে আমি বলবো যে আইনটি একটি বাড়িত করে রেখেছে এবং আমাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। আমরা সত্য প্রকাশ করলে বা যে সত্য যদি কারো বিপক্ষে যায়, সেই ক্ষেত্রে আমাদের সাংবাদিকদের অসুবিধা হচ্ছে। এবং যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিত লোকজন যারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, শেয়ার করছেন, তারাও কিন্তু এই আইন বলে গ্রেপ্তার হচ্ছে। এবং আমরা এটা তীব্র নিন্দা করি। আমরা মনে করি যে এই সংবাদপত্রের স্বাধীনতার বা কণ্ঠরোধকারী এই আইনটি জি আমাদের জি সাংবিধানিক অধিকারের সঙ্গে অসঙ্গতি। জি শকত ভাই, আসবো আপনার কাছে। আমি আবু আলম ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আবু আলম ভাই, শকত ভাইয়ের কথাটা শুনলেন যে ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে উনি বলেছেন যে সরকার এই ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের কণ্ঠরোধ করছেন বা গ্রেপ্তারি পরোয়ানা করছেন, এবং আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস 12 বছর পূর্তি হয়ে গেল। এই বিষয়ে আপনি কি বলবেন? শকত ভাইয়ের প্রশ্নের মানে উত্তরের পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্যটা কি? না, শওকত তো তার বক্তব্য রেখেছেন, বক্তব্য ঠিকই আছে এবং আমাদের দেশের যে অবস্থা সেই অবস্থা তুলে ধরার চেষ্টা করেছেন। আইসিটি আইনের যে 57 ধারা নিয়ে আমরা শুনলাম যে আইনটা বিএনপি সরকারের আমলে করা হয়েছিল এবং এখন তো ডিজিটাল সিকিউরিটি আইন আছে। 57 ধারা নিয়ে সরকারের পক্ষ থেকে যখন সাংবাদিকরা এবং অন্যান্য যারা এটা নিয়ে কাজ করছিলেন তারা যখন আলোচনা করেন, তখন সরকার বলেছিল যে 57 ধারা থাকবে না এবং 57 ধারার মতো কিছু থাকবে না। কিন্তু দেখা যাচ্ছে যে ওই 57 ধারাটা বিভিন্ন ধারায় আছে এবং সেভাবেই কাজ চলছে। এই যে কিছু কিছু ধারা হয়তো এই আইনের প্রয়োজন আছে, যে কারণে আমরা একটা ডিজিটাল যুগে প্রবেশ করছি, সুতরাং ডিজিটাল সিকিউরিটি একটা আমাদের কনসার্ন। সে কারণে আমাদের কিছু কিছু আইনের সব ধারা তো আর জঙ্গি না, কয়েকটা ধারা আছে যেটা জঙ্গি বা যেটাকে কালো কানুন বলা যেতে পারে। সুতরাং সেই কালো ধারাগুলো নিয়ে সাংবাদিকরা কথা বলছেন, সাংবাদিক নেতৃবৃন্দ কথা বলছেন, সম্পাদক পরিষদ কথা বলেছেন, যারা এই কাজ করেন তারা সবাই কথা বলেছেন এবং এটা একটা আন্দোলন চলছে। ওই অর্থে যদি বলি যে কথা বলাটাই একটা আন্দোলন, সেটা একটা আন্দোলন চলছে। এবং সরকারের পক্ষ থেকে এই সরকার এই আইনটা করেছে, ডিজিটাল সিকিউরিটি আইন। তখন প্রথম দিকে সরকারের পক্ষ থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বর্তমান আইনমন্ত্রী তারা বলেছিলেন যে এই আইনে সাংবাদিকদের কোনো ভয় থাকবে না এবং সাংবাদিকদের গ্রেপ্তার করা হবে না। কিন্তু আমরা বাস্তবতা দেখি যে যখনই মামলা হয় তখনই মামলাতে সাংবাদিকরা গ্রেপ্তার হন এবং তারা জামিন পান না, কোনো কোনো ক্ষেত্রে তাদের খোঁজ থাকে না। তো এই যে জিনিসগুলো আছে এগুলো তো অবশ্যই আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করছি, তখন যদি যারা তথ্য নিয়ে কাজ করেন, যারা সৎ সাংবাদিকতা করেন, সৎ সাংবাদিক যে সৎ সাংবাদিকতা করেন এমন নয়, সেখানে নিয়ে তো আজকে আলোচনা নয়। সুতরাং হলুদ সাংবাদিকতা আছে, মানহানিকর অনেক কিছু আছে, ফেসবুকে মানহানিকর অনেক কিছু পোস্টিং করা হয়। তো এইসবের ব্যাপারে ইয়ে থাকতে হবে, যার মানহানি হবে তার তো সুযোগ থাকতে হবে তিনি যাতে আইনের আশ্রয় নেন। তবে যে কোনো আইনের অপপ্রয়োগ, যে কোনো আইন অপপ্রয়োগ করে নির্যাতন করা, নিবর্তন করা, এটা তো অবশ্যই আমরা বিরোধিতা করি। আমি নিজেও পার্সোনালি এটা বিরোধিতা করি। তবে শওকত মাহমুদ যেটা বলেছেন যে আমাদের ইনফরমেশন কমিশন সম্পর্কে, এটা আমলা নির্ভর, এটা হতে পারে আমলা নির্ভর, আমলা নির্ভরতা আছে। কিন্তু এর আগের কমিশনে যে প্রধান তথ্য কমিশনার ছিলেন উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের একজন প্রফেসর ছিলেন। সুতরাং তথ্য সম্পর্কে তার যথেষ্ট বুদ্ধিমত্তা ছিল অথবা তার প্রজ্ঞা ছিল, এটা আমি মনে করি, কেন আমি সব একই ডিপার্টমেন্টের ছাত্র। সবসময় এটা আমলা নির্ভর থাকে না, বাট আমাদের সব কমিশনের অবস্থায় ছোট জগন্নাথের মতো। কমিশনে যারা যান তারা স্বাধীনভাবে কতটা কাজ করেন বা করতে পারেন অথবা করতে চান কিনা এইসব নিয়ে প্রস্তুত থাকতেই পারে। আমাদের যে তথ্য কমিশন আছে সেটা অন্যান্য কমিশনের মতোই দুর্বল কমিশন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদি শক্তিশালী একটা কমিশন করা যায়, কমিশন গুলো করাই হয় এই জন্য, কিন্তু আমরা যদি শক্তিশালী কমিশন করতে না পারি তাহলে এভাবে চলবে। সেটা সরকার আসবে, সরকার যাবে, কমিশন আসবে, কমিশন যাবে, কিন্তু ওই যে পরিবর্তনটার জন্য আমরা প্রত্যাশা করি, জনগণ যেটা পরিবর্তনটা চায় এবং আমরা তথ্যের যে অবাধ প্রবাহটা দেখতে চাই, সেটা থাকবে না, সেটা হচ্ছে না। জি, আবুল আলম ভাই, আসবো আপনার কাছে। ডক্টর সিরা, আপনি শুনেছেন দুইজন অতিথির বক্তব্যে, কি বলবেন তথ্য অধিকার দিবস সম্পর্কে বা দেখুন, ডিজিটাল? দুজনে আমার খুব নিকটের লোক এবং জি দুজনকে আমি ছাত্র জীবন থেকে চিনি। জি, বলুন। সমস্যাটা হচ্ছে তারা যে বক্তব্য রাখলেন, এখানে দুজনেই কিন্তু যদি ভিন্ন মাত্রা যদি হয়ে থাকেন, এখানে কিন্তু মাত্রা একটা। তারা কিন্তু ঐক্যমত্য পোষণ করেছেন। এখানে কেন করেছেন?
এটাকেই বলে জাতীয় স্বার্থ, এটাকে বলে সাংবাদিকতার স্বার্থ, এটাকেই বলে স্বাধীনতার গন্ধ। এই ব্যাপারে দুজনেই কিন্তু একমত হয়েছে। আমি কি জন্য দ্বিমত পোষণ করব? আমার কি সুযোগ আছে কোনো? নেই। আমি শুধু এটুকুই বলতে পারি যে এই আইনে যে ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে সেগুলো সংশোধন করা প্রয়োজন। কারণ যদি জামিনযোগ্য কোনো অপরাধ না থাকে, জামিনযোগ্য না হলে তো মানুষ টিকতে পারবে না, কথা বলতে পারবে না সে, এবং এটা অপপ্রয়োগ হবেই। কারণ দুজনে কিন্তু একটা বক্তব্য বলেছেন যে প্রত্যেকটা কমিশনই কম বেশি ঠুনকু জগন্নাথের মতো। বাংলাদেশে কমিশনগুলি করা হয় কাদেরকে দিয়ে? হয় রিটায়ার্ড আমলা, অথবা এবং কাউকে বসায় দেওয়া হয় হয়তো তদবিরে জড়িয়ে তিনি এখানে এসেছেন। আবু আলম ভাই যে কথা বলেছিলেন, উনি একটু সমর্থন দেওয়ার চেষ্টা করেছিলেন, এখানে সবসময় যেটা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক এখানে ছিলেন তিনি কিন্তু সোচ্চার ছিলেন না। তার আগে যিনি ছিলেন তিনি আমলা ছিলেন, তিনি ফরেন সার্ভিসের লোক ছিলেন, প্রথম যিনি আসলেন, তিনি সোচ্চার ছিলেন না। কিন্তু কেন সোচ্চার ছিলেন না? তিনি তো আমলা ছিলেন না। এখানে আবু আলম ভাই ভালো কথা বলেছে, কেউ ইচ্ছায় অনিচ্ছায় বা কেউ পারতেছে না, বিভিন্ন কারণ হতে পারে। আমরা লক্ষ্য করেছি যখনই কোনো এই জাতীয় কমিশন করে, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, যে কমিশন করে না কেন, প্রধান পূর্ব শর্ত হচ্ছে এই কমিশনগুলোর কাজটা কি? যেহেতু এটা মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশন সাথে জড়িত, এখানে তিনিই বসবেন যিনি এই অর্থটা বুঝেন। এখানে তিনিই বসবেন যিনি উচ্চ কণ্ঠে বলতে পারেন যে আমাকে স্বাধীনতা দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো। এখানে সেই বসবেন যিনি বলতে পারেন সাবধান, তথ্য কখনো গোপন করা যাবে না, কখনো অপপ্রচার করা যাবে না। কিন্তু এখানে কাকে বসানো হচ্ছে? এই যে বসানো ব্যাপারটা, আমি আবারও জোর দিয়ে বলছি, এই পর্যন্ত যারা এখানে এসেছেন, যারা মেম্বার হয়েছেন, একটু খোঁজ নিয়ে দেখেন তাদের ব্যাকগ্রাউন্ডটা কি। সারাটা জীবনেই তারা সবসময় ছিলেন কি ছিলেন? তারা কম্প্রোমাইজ করে চলেছেন। যারা কম্প্রোমাইজ করে চলে তাদের কিন্তু কমিশন হবে না। বিশেষ করে এই কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, এগুলো স্বাধীন চেতা লোক দরকার যারা ভিশনের ওয়েতে যাবে। কিন্তু সেটা হচ্ছে না। কিন্তু এখানে যদি আপনাকে কোনো অভিযোগ করেন, আমি দেখি, আমি খুব ঘনিষ্ঠভাবে এটার সাথে যুক্ত ছিলাম একসময় যোগাযোগ করার জন্য। আমি দেখেছি অনেক কথা এখানে আসতেছে, অভিযোগ আসতেছে। অভিযোগ করলে কি হবে? তারা হিয়ারিং করতেছেন, বলতেছেন, তারা হয়তো তারা একটা সালিশ করে বলে দিলেন, নোটিশ দিয়ে দিলেন, সরকার তোয়াক্কা করে। সরকারের মেইন বডি যেটা আছে, আবু আলম ভাই তো সচিব ছিলেন, উনি তো খুব ভালোভাবে বলতে পারবেন, যখন এটাকে যাবে তারা তোয়াক্কা করেন এগুলো, ওই ডাস্টবিনে ফেলা যায় তারা এগুলো। তো আমাদের এখানে তথ্য অধিকার কমিশনকে যদি আপনি কার্যকরী করতে চান, তার প্রধান পূর্ব শর্ত হচ্ছে কাঠামোটা কি, কি ক্ষমতাকে দেওয়া হচ্ছে, পাওয়ার এন্ড ফাংশনটা কি, এখানে কাদেরকে বসানো হয়েছে, এবং তারা কতটুকু দলীয়ভাবে আনুগত্য পোষণ করতেছে, এগুলো দেখার ব্যাপার আছে। কিন্তু আমরা যেমন দেখেছি মানবাধিকার কমিশন যখন মিজানুর রহমান ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলেন, মিজান ভাই যতদিন ছিলেন তিনি সোচ্চার ছিলেন, কিন্তু তিনি কথা বলতেন, তিনি কথা বলতেন। কিন্তু এরপরে কি হলো? কথা আস্তে আস্তে স্তব্ধ হয়ে গেল। এই যে স্তব্ধ হয়ে গেল, এবং তথ্য অধিকার কমিশন একই অবস্থা এখন হচ্ছে না। এখন এইগুলি আপনি কি করবেন? এগুলি একটাই সুরা আছে যে আপনাকে চিন্তা করতে হবে সরকার কি চায়। সরকার যদি মনে করে এই তথ্য অধিকার কমিশন কাজ করবে, সঠিকভাবে কাজ করবে এবং সেভাবেই তিনি নিয়োগ দেবেন। কাকে নিয়োগ দেবেন? আমাদের এখানে জাতীয় পর্যায়ে দেখেন, আপনি যত শিক্ষিত ব্যক্তি এখানে বসান না কেন, পূর্ব শর্ত, আমি তো লিডারশিপ নিয়ে কাজ করি, পূর্ব শর্ত হচ্ছে সেই ব্যক্তি কি নেতৃত্ব বুঝে, নেতৃত্ব ঠিক করতে পারবে, সে কি দৃঢ় চেতা, সে কি ভিশনারি, অথবা সে কি সুদূর প্রসার চিন্তা করতে পারে। শিক্ষা তো একটা পার্ট, সার্টিফিকেট একটা পার্ট মাত্র। আপনি সার্টিফিকেটটা বড় দেখেন, ঢাকা ইউনিভার্সিটি টিচার তার কি হয়েছে? ঢাকা ইউনিভার্সিটি এমন টিচারও আছে কথা বলতে পারে না, সাহসী নেই তার, তাই বলে তাকে এখানে আসতে পারেন না। তো আপনাকে দেখতে হবে যে এই চেয়ারে বসার মতো যোগ্যতা, দক্ষতা এই যে কজন থাকবেন আছে কিনা। এখানে কি করা হচ্ছে? গতানুগতিক পন্থায় দেওয়া হচ্ছে, এবং দেওয়ার আগে কি করা হচ্ছে? দেওয়ার আগেও কিন্তু তদবির আসতেছে এখানে, তাকে এখানে দাও। কারা করতেছে এটা? এই নিয়োগের অসুবিধা আছে। কিন্তু আমি সেই জন্যই বললাম, আইনে যাই থাক, ভালো মন্দ যাই থাক, প্রয়োগের ক্ষেত্রে কিন্তু ব্যর্থতা আছে। আপনি যখন প্রয়োগ করবেন, এই জন্যই বলা হচ্ছে যত অযোগ্য লোক বসাবেন, অথবা যত টিমিড পার্সন, ভীরু কাপুরুষদের বসাবেন, তত অপপ্রয়োগটা বেশি হবে। কিন্তু কারণ তারা প্রতিবাদ করবে না। এখানে সেই বসবে যে প্রতিবাদ করতে পারে, ভাষা যে বোঝে, তা না হবে না। তো এটা সেই জন্য বলা হচ্ছে কি বিএনপি কি আওয়ামী লীগ, আলম ভাই বলতেছিলেন ওই আমলে, আমি আমলের কথা যাবো না। কিন্তু যদি আমলের কথা যান, বিপদ আছে। কিন্তু এখানে আমি আমল বুঝি না। রাষ্ট্রের কাঠামোতে এটা করা হয়েছে। এখানে কে এসেছে, আইনের ধারাগুলি তারা বোঝে। যাকে বসানো হচ্ছেন তিনি কতটুকু সময় দিচ্ছেন এখানে? আপনি ভিতরে ঢোকেন না কেন? কমিশনের ভিতরে ঢোকেন, যে আমাদের সকল ভাই তো জানে এগুলো, ঢুকে দেখেন তো আপনি কি ট্রিটমেন্টটা পান, কি ব্যবহার আপনি পান। আর এখন তাই তো আরো জটিল করে ফেলেছে। আপনি যদি তথ্য না পান, বিচারটা কার কাছে দিবেন? একটা অসহায় অবস্থা। কিন্তু এই জন্যই বললাম, ডেমোক্রেটিক পরিবেশের মধ্যে যদি আপনি এটা লালিত পালিত না হয়,
আপনি যত আইন করেন, ভালো কথা বলেন, কিচ্ছু হবে না। পূর্ব শর্ত হচ্ছে এখানে কি ওই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেছিলেন একবার, গোলাম রহমান সাহেব, দন্তবিহীন বাঘ। এটাও দন্তবিহীন বাঘ। জি সমস্ত কমিশন অবস্থা এই হচ্ছে। সেনা ভাই, কি আসবো আপনার কাছে, প্রত্যাশা করেন আপনি? আসবো আপনার কাছে, আবার আসবো। ফাহিম রেজা নূর, আপনি শুনেছেন বক্তব্য? আমি আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না, শব্দ শুনতে পাচ্ছি না। আপনার কোনো সাউন্ড আসছে? আপনি কিনা আনমিউট করুন, আনমিউট করুন। সাউন্ড, আপনার সাউন্ড পাচ্ছেন? সবাই সাউন্ড ঠিক আছে, আপনার সাউন্ডটা আসছে না আমাদের কাছে। আপনার মনে হয় সাউন্ড মনে হয় কমানো আছে, সাউন্ডটা একটু বাড়াবেন, সাউন্ডটা একটু বাড়ান দেখি। দেখেন, আর আপনি একটু দেখেন, আপনি একটু দেখেন যে আমার মনে হয় কোনো জায়গায় সাউন্ড মনে হয় আপনার বন্ধ আছে, একটু দেখেন। আমি একটু 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 দেখেন, আপনি থাকুন আমাদের সাথে, থাকুন, আমাদের সাথে, আপনার সাউন্ডটা দেখুন, একটু একটু দেখুন প্লিজ। আমি শকত ভাইয়ের কাছে চলে যাব। শকত ভাই, আপনার কাছে যাব। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অনেক কথা আছে, সেই প্রশ্নগুলিও যাব এক এক করে। আমি একটু অন্য প্রসঙ্গে এখন চলে যাচ্ছি, সেটি হলো যে সিলেটে এমসি কলেজের হোস্টেলে ধর্ষণের ঘটনার প্রসঙ্গ টেনে গত রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটি সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানে উনি বেশ কিছু কথা বলেছেন। প্রথম কথা হলো যে চলমান ভয়াবহ নৈরাজ্য সরকারি দলের সৃষ্টি, এটা উনি বলেছেন। 24 ঘন্টা ফোন রেকর্ড হচ্ছে, সরকার কর্তৃক ফোনে আড়ি পাতা হচ্ছে, সেই ব্যাপারে বলছেন, এখনো আড়ি পাতা হচ্ছে। আরেকটি হলো যে উনি গত যে নির্বাচন হয়ে গেল, এই উপনির্বাচন, পাবনা 4 আসনে ঈশ্বরদী আটঘরিয়ার উপনির্বাচন হয়ে গেল, সেটি উনি বলেছেন যে উপনির্বাচনটি বাতিল করে পূর্ণ নির্বাচন দেওয়ার কথা বলেছেন। এবং আরো প্রশ্ন থাকবে আপনার কাছে। তো এই বিষয়ে একটু বলবেন যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বললেন, অভিযোগটি করলেন, সেটি ব্যাপারে আপনি একটু সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে আপনার কাছে বক্তব্যটা জানতে কোন চাচ্ছি। বিষয়টি, মানে উপনির্বাচনের প্রসঙ্গটি? উপনির্বাচন প্রসঙ্গ, আর ওই যে উনি যে বললেন যে চলমান ভয়াবহ নৈরাজ্য সরকারি দলের সৃষ্টি, সেটিও বলেছেন। আর প্রতি 24 ঘন্টা ওনার ফোন রেকর্ড সরকারি দল করছেন, আড়ি পাতা হচ্ছে। আপনি নিজেও একজন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, সেই হিসেবে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই বিষয়টা। সিনিয়র ভাইস চেয়ারম্যান, শুধু ভাইস ভাইস চেয়ারম্যান। চেয়ারম্যান, জি আমি শুধু ভাইস চেয়ারম্যান। জি জি সিনিয়র ভাইস চেয়ারম্যান হচ্ছে তারেক রহমান সাহেব। জি, বলুন। এক নম্বর হচ্ছে যে ফোনে আড়ি পাতার ঘটনাটি, এটি এখন একটা ওপেন সিক্রেট, এবং এটা গোয়েন্দা সংস্থাগুলো করছে, রাজনীতিবিদদের করছে, যাদেরকে তারা মনে করে যে করা উচিত, করা প্রয়োজন, তাদেরকেই করছে। এবং এই ধরনের বেশ মানে গোয়েন্দা সংস্থার মধ্যে এই ধরনের একটা সক্ষমতা হয়েছে, এবং আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রীও বলেছেন যে এটা মনিটর করা হয়। এবং আমরা দেখেছি যে কোনো কোনো টিভি চ্যানেলে মাঝে মধ্যে টেলি সংলাপ প্রচার করা হয়। এই টেলি সংলাপের সূত্র কি সেটা কেউ ওরা বলতে পারে না, বলতে চায় না, কিন্তু এটা বোঝা যায় যে গোয়েন্দা সংস্থার আড়ি পাতা কারণেই এই সংলাপগুলো তারা ধরতে পেরেছে। এটা আজকেও হাইকোর্টের একটা অর্ডার, একটা অবজারভেশন আছে যে এই ধরনের আড়ি পাতা এটা সাংবিধানিক নয়, এই ধরনের, এই মর্মে তারা একটা কথা বলেছে। তো আমরা এই এই ধরনের টেলিফোনে আড়ি পাতা এবং ইয়ে করা, মানে ব্যক্তিগত, মানে প্রাইভেসির উপরে হস্তক্ষেপ বলে আমরা মনে করি। সেকেন্ডলি, আপনি উপনির্বাচনের প্রসঙ্গে যদি আসেন, উপনির্বাচন এটি কোনো নির্বাচনই হয়নি, এবং সেখানে যে বিএনপির প্রার্থী, সে প্রার্থী নিজেও ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন। এবং গত 30শে ডিসেম্বরের পরের থেকে যেই আমরা যে নির্বাচনটি হয়েছিল, যেভাবে হয়েছিল তার ধারাবাহিকতায় উপনির্বাচনগুলিও হচ্ছে। অতএব এখানে আমরা মনে করি যে এখানে পুনর্নির্বাচন দাবি করেছেন মহাসচিব ঠিকই, কিন্তু এই নির্বাচন আবার অনুষ্ঠিত হলে একই ধরনের ঘটনা ঘটবে। এখানে সরকারি দলের প্রার্থী ছাড়া আর কারো জয় পাওয়া সম্ভব না, কারণ মানুষ এখানে ভোট দিতে পারে। তো তার এই দাবিটি আমি মনে করি যে সময়চ্যুত এবং যৌক্তিক দাবি।
এবং চলমান নৈরাজ্যের কথা যেটি বলেছেন, আমি মনে করি যে যে নৈরাজ্য চলছে, এই ধর্ষণের ঘটনা যে প্রতিদিন বাড়ছে, এমসি কলেজের ধর্ষণের এই মানে দল বেঁধে সংঘবদ্ধ এই ধর্ষণ জাতিকে স্তম্ভিত করে দিয়েছে। যে এভাবে একটা স্বামী স্ত্রী একসঙ্গে যাচ্ছিল, সেখানে স্ত্রীকে অপহরণ করা হয়েছে, স্বামীকে বেঁধে নিয়ে রাখা হয়েছে এবং এর উপস্থিতিতেই এই কাণ্ডটি তারা করেছে। এবং আপনি দেখবেন যে আজকে চিটাগাঙ্গেও একজন ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের ঘটনা প্রায় এদিক সেদিক প্রায় প্রতিদিন শোনা যাচ্ছে। এবং আমরা মানবাধিকার সংগঠন অধিকারের যে জরিপ, তারা যে খতিয়ান প্রকাশ করে, সে তাতে আমরা দেখছি যে 2019 সালে এই ধর্ষণের ঘটনা খুবই বেড়ে গেছে। যেমন 2018-তে ছিল 635টি, 2019-এ হয়েছে 1080, এবং আমি 2020-এর এ পর্যন্ত হিসাবটা এখনো পাইনি, কিন্তু আমি শুনেছি যে সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। জি শওকত ভাই, আমি আপনাকে ওই সংখ্যাটা দিব, ওই সংখ্যাটা আমার কাছে আছে, আমি আপনার কাছে দিব। সেটি হলো যে এই বছর শওকত ভাই একটু থামাচ্ছি, 294টি ঘটনা ঘটেছে, 294, তার আগে ঘটেছিল আপনাকে আমি একটু বিনয়ের সাথে থামাচ্ছি। সেটি হলো যে এই বছরে 948টি ধর্ষণ হয়েছে এবং সেপ্টেম্বর মাসে শুধু হয়েছে 60টি। না, আমার প্রশ্ন হলো যে সরকার তো ধরেন ধর্ষণগুলি যেগুলি হচ্ছে, যে সিলেটে যারা অপরাধী তাদেরকে তো ধরেন এই এক সপ্তাহের ভিতরে গ্রেপ্তার করেছে। গত শুক্রবারে হয়েছে ঘটনাটি, সেটি এই সপ্তাহের মধ্যে তাদেরকে সবাইকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে 2 জন শুধু পলাতক আছে, তাদেরকে ধরার ব্যাপারে সরকার জোর তৎপর চালাচ্ছে। এক, দ্বিতীয়ত কথা হলো যে আপনি নির্বাচনের কথা যেটি বললেন, উপনির্বাচনে, সেটি হলো যে আমরা দেখলাম যে আপনাদের প্রার্থী ছিল হাবিবুর রহমান হাবিব। আমার প্রশ্নটি হলো যে হাবিবুর রহমান হাবিব সাহেব ভোট পেয়েছেন 5576টি ভোট, কিন্তু উনি মোটরসাইকেল মিছিল আমরা দেখেছি বেশ ভালোভাবে মিছিল হয়েছে। উনি মাছের বাজার থেকে, হাট বাজার থেকে শুরু করে, পথসভা থেকে শুরু করে বিভিন্নখানে ওনারা মিছিল করেছেন, সমাবেশ করেছেন, ভোটের ক্যাম্পিং করেছেন, সবই দেখেছি। লোক সমাগম প্রচুর হয়েছে এবং আপনারা ডোর টু ডোর নির্বাচনের প্রচারও করেছেন। তারপরে হলো বক্তব্য হলো যে আপনাদের সেই নির্বাচনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন, যেমন টুকু সাহেব ছিলেন, তারপরে আপনার খোকন সাহেব ছিলেন, আমান সাহেব ছিলেন, তারপরে দুলু সাহেব ছিলেন, তারপরে আপনার শিমুল বিশ্বাস ছিলেন, এই ধরনের অনেকে ছিলেন। আমার প্রশ্নটি হলো, আপনাদের জনসভায় এত সমাগম হলো, তারপরে ইলেকশনের নমিনেশনের সময় মারামারি হলো, রক্তপাত হলো, সবকিছু হলো, কিন্তু ভোটের সময় আপনাদের এই জায়গায় হাবিব সাহেব, উনি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, উনি কি করে আপনার এই মাত্র 5000 ভোট পায়? সরকারেরটা আমি আপনি কি বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন না, না, 5000 ভোট, 5000 ভোটও কি জেনুইনলি পেয়েছেন কিনা? কারণ ভোট তো না পাওয়ার কথা। 5000 ভোট আসলো, সেটি আমি বলছি। এখন কোন প্রার্থী যদি জিজ্ঞেস করে আমাকে আমার এই ভোট আমি পেলাম কি করে, কারণ ভোটাররা ভোট কেন্দ্রে যেতেই পারে না। হ্যাঁ, আমার প্রশ্ন সেটা। আপনি নির্বাচনী গণসংযোগে অনেক লোক দেখবেন, কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে যেতে সাহস পায় না। এবং যেসব পোলিং এজেন্ট থাকে, তারা সেসব পোলিং এজেন্ট তাদের কেন্দ্রের দায়িত্ব পালন করতে যেতে পারে না, গ্রেফতার করা হয়। এই বিষয়গুলো বোধহয় আপনি আপনার মাথায় রাখা উচিত, যে বাংলাদেশের নির্বাচনের পরিবেশটাই এরকম। এখানে কোনো বিরোধী প্রার্থীর কোনো প্রতিনিধি সেখানে পোলিং সেন্টারে উপস্থিত থাকতে পারেন না, ভোটাররা যেতে পারেন না, বাধা দেওয়া হয়, নানা রকম পুলিশি ভয় দেখানো হয়। তো আপনার সাথে এসে আপনার আশ্চর্যের ধরনটা আমার কাছে বিশ্বাসযোগ্য, যে আপনি শুধু কানাডায় বসে দেখছেন যে এত গণসংযোগের সময়, প্রচারের সময় এত লোক, কিন্তু ভোটের সময় নাই। এটাই তো এখন এই নতুন সিস্টেমের ভোট, হাইব্রিড ভোটিং বাংলাদেশে। এখানে আরেকটি কথা আছে শওকত ভাই, আমি চলে যাব আবু আলম ভাইয়ের কাছে এই প্রশ্ন নিয়ে। আমার প্রশ্নটা হলো যে বিনয়ের সাথে বলছি, সেটি হলো যে আপনি মানে ওনার ধরেন আপনার 1 লক্ষ লোক সমর্থক আছে, সেখানে উনি যেটা মানে সরকারকে দোষারোপ করছেন যে সবার বিরুদ্ধে মামলা হামলা দিয়ে জর্জরিত করেছে, সেই জন্য কেউ বের হয়নি। ঠিক আছে, 50,000 লোকে ধরলাম, সেখানে ভোটের পরের দিন এই প্রতিবাদটি আপনাকে 500 লোকের একটি মিছিল করতে পারলেন না? না, পারলাম না, ওই মামলা মোকদ্দমার কারণে পারলাম না। এটাই বাস্তবতা বাংলাদেশে। আপনি বাংলাদেশে মনে করেন আমি শওকত মামুন, আমার বিরুদ্ধে 70টি মামলা আছে, আমি কোনো তৎপরতায় নাই, কোনো 70টি মামলা, আমাকে সপ্তাহে 4 দিন হাজিরায় যেতে হয়। আমার পক্ষে যদি বলা হয় যে আপনি এখন একটা নির্বাচনের জন্য একটা মিছিল করেন, আমি করতে পারবো? আপনি যে প্রশ্নগুলি করছেন এগুলি হচ্ছে একটা একাডেমিক প্রশ্ন, একটা
আপনি একটা বিতর্কের জন্য আপনি এই প্রশ্ন করছেন, যে বাস্তবতা বাংলাদেশে এটাই তো বাংলাদেশে হচ্ছে। কে যাবে আপনার এত মামলা মোকদ্দমার মধ্যে, কে মিছিল প্রতিবাদ করতে যাবে? প্রতিবাদ আপনি ফেসবুকে আমি শেয়ার করলেই আমার জেল হচ্ছে, আর আমি রাস্তায় নেমে প্রতিবাদ করব? বাংলাদেশে এই বাস্তবতা আপনার এখন এটা রিয়েলিটি, এটা অস্বীকার করার উপায় নেই তো। জি, জি, 35 লক্ষ নেতাকর্মীর নামে মামলা হয়েছে এবং তারা কেউ ঘরে থাকেন, কেউ ঘরে থাকেন না। প্রফেশন তো দূরের কথা, রুটি রুজির সংগ্রাম তো অনেক দূরের কথা, এই অবস্থায় চলে গেছে। তো সেইখানে আপনি একটি উপনির্বাচনের কথা বলছেন, সেখানে মানুষ যখন দেখবে যে শান্তিপূর্ণ একটি নির্বাচনী প্রচার করা সম্ভব করবে, কিন্তু ভোটের দিন ঘরে বসে থাকতে হবে, কোথাও যাওয়া যাবে না। এই হচ্ছে বাংলাদেশের বাস্তব। সো আমার মনে হয় যে আপনারাও জানেন বিষয়গুলো, এগুলো তো আর অস্বীকার করার উপায় নেই। একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য গভর্নমেন্ট যে ধরনের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা করা প্রয়োজন, বা নির্বাচন কমিশনের যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, সেটা এখানে হচ্ছে। অতএব ওই যে চলমান নৈরাজ্য, যে দুটি শব্দের উপর আপনি জোর দিয়েছেন মহাসচিবের বক্তব্য, এই চলমান নৈরাজ্যের একটি নৈরাজ্য হচ্ছে এই নির্বাচন হতে না দেওয়া এবং অন্য বিরোধী প্রার্থীদেরকে মানে পরাজয় মেনে নেওয়ার মতো অবস্থা সৃষ্টি করে। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি 5,000 ভোটের কথা বলতেন, আমরা বলছি 5,000 ভোট কে দিল? লোকই তো যায়নি। 5,000 ভোটের হিসাবটা আসলো কোথায়? এটাই তো আমাদের প্রশ্ন। এত ভোট তো পাওয়ার কথা। আচ্ছা, আসবো শওকত ভাই, আসবো আপনার কাছে। আবু আলম ভাই, আমরা গণমাধ্যমে দেখেছি যে ভোট কেন্দ্রে দর্শক মানে ভোটাররা ছিল, একেবারে ছিল না সেটা না, ভোটাররা ছিল, বা 2 লক্ষ ভোট পেয়েছে, 2 লক্ষ 39,924 ভোট পেয়েছে আওয়ামী লীগ প্রার্থী। ঠিক আছে, আমরা সেটিও ধরলাম যে সেখানেও কিছু ঝামেলা আছে বা গরমিল আছে। কিন্তু এই যে হাবিব ভাই যে প্রচার করলো, প্রচারের সময় খুব ভালো সমাগম দেখলাম, যেটি আমি শওকত ভাইকে বলেছিলাম। তারপরে আপনার নির্বাচন ওনারা প্রত্যাখ্যান করলেন বা বয়কট করলেন, যাই করেন, কিন্তু এই ভোটের বিরুদ্ধে ওনারা যে একটা, ওনাদের দল থেকে একটা মিছিল করা বা এটা করা, সেটিও ওনারা করেন নাই। তে এখন দোষারোপ দিচ্ছেন যে ভোট সুষ্ঠু হচ্ছে না। এখন আমি যদি মাঠে না থাকি, আমি যদি ফাইট না করি, তাহলে এই দোষটি কি শুধু কি সরকারের ঘাড়ের উপর বর্তায়, নাকি আমি নিজে বিরোধী দল বা আমি নিজে প্রার্থী আমার উপর বর্তায়? এই বিষয়ে কি বলবেন? এই সমস্যা কি? আসলে বিরোধী দল কি করবে কি করবে না বা কিভাবে আন্দোলন করবে, এটা তো বিরোধী দল বা যারা বিরোধিতা করবেন তারা চিন্তা ভাবনা করবেন এবং তাদেরকেই সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমি ঠিক জানি না যে বিএনপি কিভাবে আন্দোলন বেগবান করবে বা কিভাবে আন্দোলনটা গড়ে তুলবে। তাদের নিজেদের মধ্যে কি আলাপ আলোচনা আছে, এবং খুবই স্পষ্ট ধারণা আমার নাই বিএনপির আন্দোলন সম্পর্কে। তবে ভোটের বিষয়ে যেটা হচ্ছে যে এই যে ভোট হচ্ছে এবং সেখানে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে আমি ব্যক্তিগতভাবে চিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তো উনি একসময় আওয়ামী লীগও করতেন। তো উনি এত কম ভোট পাবেন এটা প্রত্যাশিত না। ভোট হলেও তো আরো অনেক বেশি ভোট তার পাওয়ার কথা। তো ভোটের বাজারে যেটা হয়েছে, যে আপনি যেটা বললেন যে হ্যাঁ অনেক লোকজন তার শোভাযাত্রায় ছিল, তার যখন মিছিল হয়েছে বা মিটিং হয়েছে তখন ছিল, কিন্তু ভোটের দিন তারা যায়নি বা যেতে পারেনি। তো এটা তো সত্য যে যেতে পারেনি, এরকম হতে পারে, এবং সেখানে তাদের পোলিং এজেন্ট ছিল না। এখন এই অবস্থা, এই যে ভোটের যে এই অবস্থাটা কিন্তু খুবই একটা নৈরাজ্যের দিকে আমরা যাচ্ছি। কারণ হলো যে আমাদের দেশের যে নির্বাচনী ব্যবস্থা, সেই নির্বাচনী ব্যবস্থাকে সুসংহত করার প্রয়োজন ছিল। আমরা যেটা বলতাম, আমি যদি ফিরে যাই 80-র দশকে, যখন এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন বা তারও আগে, কিছু ভোট নিয়ে অনেক কথাবার্তা আছে, সেই সব ভোট তো তখন একটা প্রহসনে পরিণত হয়েছিল। তারপরে কিন্তু 90 সালে একটা আন্দোলন হয় এবং 3 জোটের রূপরেখা দিয়ে এরশাদ সাহেবের বিদায় হয়, এবং নিয়ম অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট ক্ষমতা নেন, এবং তার পরবর্তীতে একটা তত্ত্বাবধায়ক সরকার হয় এবং একটি নির্বাচন হয়, যে নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে কিন্তু সরকার গঠন করেছিল 1991 সালে। এবং আপনি দেখেন যে যদি আমরা একটু ইতিহাসটা পর্যালোচনা করি, 1991 সালে বিএনপি কিন্তু তাদের 3 জোটের রূপরেখা থেকে সরে আসতে চাওয়ার জন্য দেশে একটা আবার সরকার নিয়ে একটা আন্দোলন শুরু হলো, তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন। মাঝখানে একটা ফেব্রুয়ারি মাসে একটা ভোট হয়েছিল, 14-15 দিনের মধ্যে ওই সরকারকে আইন সংশোধন করে পদত্যাগ করতে হয়, এরপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে।
তো এই যে গণতন্ত্রের উত্তরণ এবং উত্তরণের পরে যে আমাদের দুটি রাজনৈতিক দল মূলত তো এখানে বাইপোলার সিস্টেম হয়ে গেছে, আপনার কানাডার মতো বা আমেরিকার মতো বা গ্রেট ব্রিটেনের মতো। তো আমাদের যে দুটি দল যাদেরকে স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়ে আন্দোলন করে যাদেরকে গণতন্ত্র এনে যাদের সরকার গঠন করার সুযোগ দিল জনগণ, এবং বিএনপি তো খুব ভালো সুযোগ পেয়েছিল 91 সালে। কারণ হচ্ছে যে বিএনপির সম্পর্কে একটা স্টিগমা বা তাদের একটা হলো যে বিএনপি দলটা গড়ে উঠেছিল একটা স্বৈর শাসনের মধ্য দিয়ে বা সামরিক শাসনের মধ্য দিয়ে, এবং এটা জন্ম হচ্ছে ক্যান্টনমেন্টে। এই যে দাগ থেকে তারা কিন্তু মুক্তি পেয়ে গেছিল। কেন 91 সালে তো কেউ বলতে পারবে না বিএনপি ক্যান্টনমেন্টের ভোটে বা ক্যান্টনমেন্টের সহায়তায় ক্ষমতায় গিয়েছিল। বিএনপি কিন্তু পপুলার ভোটেই ক্ষমতায় গিয়েছিল। এবং এই যে এইভাবে যখন আমরা গণতন্ত্রের সূচনা হলো, গণতন্ত্র যখন চলছে, তখন প্রতিদিন আপনার 90 দশকটা মোটামুটি ভালো ছিল বলবো। বিএনপি রুল ওয়াজ গুড, অনেক সমালোচনা থাকতে পারে, বাট রুল ওয়াজ গুড। 96 থেকে 2001 আওয়ামী লীগ যে ক্ষমতা ছিল তাদের সময় এখনকার তুলনায় অনেক ভালোভাবে তারা দেশ চালিয়েছেন। 2001-এর পর থেকে গত 20 বছর যদি আমরা চিন্তা করি, তাহলে 20 বছরে প্রতিদিন অবস্থার অবনতি ঘটছে। 20 বছরে আমরা এমন জায়গায় চলে গেছি, এখন ভোট টোটার দরকার নেই। কখন ভোট হবে, দিনে ভোট হবে না রাতে ভোট হবে, ভোট কেন্দ্রে কে যাবেন না, মেশিনে ভোট হবে নাকি ব্যালটে হবে, এবং কি যে অবস্থা, এটা তো আমরা সবার সামনে আছে। আমরা এটা নতুন করে আলোচনার কিছু নাই, কেন ভোট তো আমরা দেখছি। এই ধরনের ভোটাভুটি যদি চলতে থাকে, তাহলে কিন্তু দেশের গণতন্ত্র বলে যেটা আছে, যেটা আমরা যদি বলি যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, সেটা বলার অধিকার কিন্তু আমরা হারিয়ে ফেলি। এইখানে তো আমাদের শাসক দলের দায় আছে কিনা আপনি জিজ্ঞাসা করছিলেন। অবশ্যই বিএনপি আন্দোলন করতে পারছে না বা কি কি কারণে পারছে না। শওকত সাহেব বললেন যে উনার বিরুদ্ধে 70টি মামলা, এবং অনেকের বিরুদ্ধে 100-র বেশি মামলা আছে, আবার অনেকের বিরুদ্ধে মামলা কমও থাকতে পারে, আবার মামলা নেই, এরকম অবস্থা আছে। ঠিক আছে, কিন্তু সরকার যারা চালান, সরকারি দলের দায় কিন্তু অনেক বেশি। কেন সরকার যদি মনে করেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়া, মানে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা কিন্তু গণতন্ত্রের চেতনা। অন্য 3টা মূল চেতনার পাশাপাশি গণতন্ত্রের একটা চেতনা। তাহলে সরকারের দায় হলো যে তারা যখন নির্বাচন দেবেন, তাদের দায় হলো যে আমরা একটু আগে কমিশন নিয়ে কথা বলছিলাম, আমি কিন্তু পরিষ্কারভাবে বলেছি কমিশনগুলো ঠুটো জগন্নাথ। সুতরাং কোন কমিশনে শিক্ষক গেলেন না আমলা গেলেন নাকি রাজনীতিবিদ গেলেন, ওটা নিয়ে আমরা বিবেচনা করছি না। আমরা বিবেচনা করছি কমিশনে যারা যাবেন তাদের কাজটা যেন তারা ঠিক মতো করতে পারেন এবং করার লোকেরা যাতে কমিশনে যায়। কিন্তু সেভাবে তো কমিশনগুলো গঠন হয় না, সেভাবে কোন সরকারের আমলে কমিশনগুলো গঠন করা হচ্ছে না। আমরা প্রতিদিন আমাদের কমিশনগুলোকে ধ্বংস করছি, আমরা আমাদের বিচার বিভাগকে ধ্বংস করছি, আমরা সব প্রশাসনকে ধ্বংস করছি, এখন রাজনীতিও ধ্বংস করে ফেলেছি। আমরা এই যে আপনি দেখেন প্রেস ক্লাবে, আমরা প্রেস ক্লাবে ওই রঙের রাজনীতি করি, কে কোন রঙের রাজনীতি করি। আপনি ডাক্তারদের অ্যাসোসিয়েশন থেকে 90 সালের কথা চিন্তা করেন আর এখনকার কথা চিন্তা করেন। আমরা ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বানাই, আমরা বিএমএ আছে, বিএমএ এর পাশে সাচিপ্য বানাই, স্বাধীনতা চিকিৎসক পরিষদ। আপনি ইয়াতে যান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন জানেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন 90 সালে কি ছিল, শামসুল হক সাহেবের নেতৃত্বে কি ধরনের আন্দোলনে ছিল এবং কি ধরনের পরিবেশ সৃষ্টি করেছিল, কিভাবে তারা 3 জোটের রূপরেখা তৈরি করেছিল। এখন আপনি বার অ্যাসোসিয়েশনের দিকে তাকান, প্রত্যেকটা আপনি সাংবাদিকদের দিকে তাকান, সাংবাদিকরা ওই তাদের আছে, তারা কেউ কেউ আওয়ামী বিট করে আর কেউ কেউ বিএনপি বিট করে, এরকম মিটিং ছিল না। শওকত মাহমুদ অনেকদিন ধরে সাংবাদিক করেছেন এবং একজন বিশিষ্ট সাংবাদিক ছিলেন, নাম করা সাংবাদিক, আমাদের একজন স্টার সাংবাদিক। কিন্তু এখন কি হয়, ওনারা ওই বিট অনুযায়ী পিকনিক করতে যান বিট অনুযায়ী। তো ওই যে আমরা সব জায়গায় কিন্তু গত 20 বছরে আমরা সব জায়গা থেকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছি। এখান থেকে জাস্ট বটম লাইন একটা কথা হলো, যদি এইভাবে চলতে থাকে তাহলে নৈরাজ্য তো নৈরাজ্য, এবং আমরা যে গণতন্ত্রের কথা বলি সেই গণতন্ত্রের কোনো লেশমাত্র থাকবে না। এবং আমরা কোন দিকে যাচ্ছি, বাংলাদেশ কোথায় যাচ্ছে, এটা নিয়ে আমাদের অনেকের প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলো আলোচনা হচ্ছে। শহীদ ভাই আসবো। আমি ফাহিম রেজা নূর ভাইয়ের কাছে আসছি। শুনতে পাচ্ছেন আপনি আমার কথাগুলি? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি শুনুন আমার কথা। আমি আপনাকে আমার এখানে স্পিকারের দিয়ে কথাগুলি নেব। সেটি হলো যে ফাহিম ভাই, আপনি কথাগুলি শুনেন, প্রশ্নটা শুনেন। আপনি অতিথিদের বক্তব্য শুনতে পেয়েছেন। সর্বশেষ আবু আলম ভাই বলল প্রত্যেক জায়গায় রাজনীতিকরণ করা হয়ে গিয়েছে। আমরা সবাই কিন্তু রাজনীতির একটি দলের জায়গায় যার মানে আগে যে একটা আমাদের যে নিজস্ব
দলবাজ, হ্যাঁ আইডেন্টি ছিল, সেই জায়গা থেকে আমরা এখন দলবাদ বলা যাবে না, দলদাস বলা যাবে। তাহলে একটু দলবাস, better হ্যাঁ দলবাস এরকম হয়ে দাস গিয়েছে। হয়ে যায়। সবাই এই বিষয়ে আপনার বক্তব্য কি? আর আমাদের শওকত ভাই যে কথাগুলি বললেন নির্বাচনের ব্যাপারে, উপনির্বাচনের ব্যাপারে, যে আমি যে প্রশ্নটা করেছি আপনি শুনেছেন, সেই ব্যাপারে আপনার ছোট ছোট করে একটু বলবেন প্লিজ, বলুন। সাউন্ড একটু বাড়াবে অল্প। সেটি ছিল আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস গতকালকে 12 বছর পূর্ণ হলো, ফুর্তি হলো।
আপনি মোবাইলটা আরো ক্লোজ করেন, আপনার মুখে ক্লোজ করেন। হ্যাঁ বলুন। না, শওকত ভাই ওই যে ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে বলেছেন যে এটি করে যেমন তথ্য পাওয়ার ক্ষেত্রে যেভাবে অধিকার আছে এবং তথ্য প্রচার করার ব্যাপারও কিন্তু অধিকার আছে, কিন্তু এই ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছে এবং যে কেউ কোনো জিনিস যদি শেয়ার করে লিখে তাকে মানে কোনো মানে জিজ্ঞাসাবাদ না করে তার সেই লেখাটিকে ব্লক করে দেয় বা তাকে গ্রেফতার করে। যেমন সেটি ওই যে কাজল, সাংবাদিক কাজলের ব্যাপারেও ঘটেছে। যেমন আপনি জানেন যে কাজল একটি খবর শেয়ার করার কারণে পরে তাকে পাওয়া গেল না, তাকে পাওয়া গেল কোথায়, সীমান্ত, এবং সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হলো। কিন্তু আমরা দেখলাম যে কাজলকে গ্রেফতার করার পরও আজও পর্যন্ত তার জামিন কিন্তু হয়নি। সেই ব্যাপারও কথায় উঠে এসেছে। তো তথ্য এই যে ডিজিটাল নিরাপত্তা আইনটি ব্যাপারে আপনার মতামতটা কি, যে এইটি কি সরকার করে? আমরা যতটুকু জানি যে গুজব, তারপরে বিভিন্নভাবে এই যে ঘটনা ঘটিয়েছে, যেমন আজকের দিনের ঘটনা একটি আছে, রামুর ঘটনা আপনারা জানেন যে সেটি আজকে ৮ বছর অতিবাহিত হলো। রামুর বৌদ্ধপল্লীতে যে হামলা হয়েছে একটি ফেসবুকের সূত্র ধরে, সেটি যেমন হয়েছে, সেটি করা হয়েছে, সেই ব্যাপারেও আজও কিন্তু বিচারটা হয়নি। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন যদি থাকতো তাহলে তাকে তখন যদি করা হতো তাহলে সে গ্রেপ্তার হতো, এইটা হতো। এগুলি সবই জানেন আপনি, আপনার কাছে সবই খবর আছে। সেই বিষয়টা একটু আলোকপাত করেছেন আরই। জি 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 ফাহিম ভাই আপনি থাকুন। আমরা এই একটু সিনা ভাইয়ের কাছে। সিনা ভাই, আপনি শুনতে পেয়েছেন ফাহিম রেজা নূরের কথা? না, আমি শুনতে পাইনি, এবং আমি এই যেটা মনে শওকত ভাই করি, শুনতে পেয়েছেন? না, আমরা শুনতে পাইনি আসলে। আমি যেটা মনে শুনতে করি, পেলাম না। আমি কেউ স্পষ্ট ভাষায় বলছি, ভবিষ্যতে এ জাতীয় টক শো করবেন না। একজন বলবে, তিনজন বসে আজকে শুনতেছে না, কিন্তু তাতে হয় কি, আচ্ছা ধৈর্য আচ্ছা আচ্ছা চ্যুতি ঘটে। কিন্তু আচ্ছা আচ্ছা আমি আচ্ছা। বিনয়ের সাথে বলতেছি, যে হুম। দুজন কথা বলেছেন, আমার দুই ভাই কথা বলেছেন, আমি না, তাদের আমি কথা আমি শুনেছি। চেষ্টা করেছি ওনাকে ধরেন সংযুক্ত করার না জন্য। না, আমি সেটা বুঝতে পেরেছি। তাতে হচ্ছে কি, আমাদের ধৈর্য চ্যুতি ঘটেছে এবং হ্যাঁ আমরা ভুলে গেছি কেন এখানে আসছি। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক। এটা ভবিষ্যতে খেয়াল রাখবেন আর কি। জি জি তারপর আজকের যে বিষয়বস্তুটা দেখেন, জি। এটা কিন্তু টক শো হয় না, বিতর্ক হয় না কিন্তু। হুম, কারণ ইতিমধ্যে আলম ভাই আর শওকত মাহমুদ, তারা কিন্তু একমত হয়ে গেছেন। কারণ এমন মৌলিক বিষয়ে হাত দিয়েছেন যে না খেয়ে থাকবেন, ক্ষুধা লাগবে না। তো সবাই বলে ক্ষুধা লাগছে আমাকে। তো বিষয়বস্তুটা কিন্তু, আজকের বিষয়বস্তুটা কিন্তু অত্যন্ত আলোচনা হয়, এটা ডিবেট হয় না কিন্তু। এটা কিন্তু সর্বজন স্বীকৃত বিষয়, অধিকার স্বীকৃত বিষয়। যে কারণে আলম ভাই যে ধারা বর্ণনা দিলেন, তাতে এটি বোঝা যাচ্ছে
অতীতে শুরু এই পর্যন্ত যা কিছু ঘটছে গণতন্ত্র ধ্বংস হচ্ছে, গণতন্ত্র উদ্ধার কি করবেন? এখন স্টেপটা কি আমাদের? এই ব্যাপারে যিনি বললেন নিউ ইয়র্ক থেকে, তিনি দ্বিমত পোষণ করবেন না, কিন্তু আপনিও দ্বিমত পোষণ করবেন না। তো যেটা দ্বিমত পোষণ করা যাবে না, বিতর্ক করা যাবে না। যেমন ধরেন নির্বাচন হলো, নির্বাচনে 5,000 ভোট সে পেল, এবং সেই ভোটে হাবিবের তো কম ভোট পাওয়ার কথা না, হাবিবকে তো আমি পার্সোনালি চিনি, বিএনপির ভোট তো সেখানে আছে, বিএনপি ভোটে কোথায় গেল? এই যে শওকত মাহমুদ যে বললো 5,000 ভোট, এত ভোট কেমনে পেল? জিনিসটা তো নেতিবাচক বলতেছে, সে এত ভোট কেমনে পেল? ভোট তো পাওয়ারই কথা না, ওদিকে 2.5 লাখ ভোট পেয়ে গেল। এই যে বৈসাদৃশ্য, এগুলো কিন্তু টকশোতে আসে না, কিন্তু এই জন্য আলোচনাটা কিন্তু আজকে বেসামাল। প্রশ্নটা হচ্ছে এখানে গণতান্ত্রিক পরিবেশ আছে কি নাই, এ ব্যাপারে কিন্তু এই তিনজনে একমত হয়েছেন, কিন্তু তিনজনে একমত হয়েছেন। তো এখানে বলার সুযোগ নাই যে আছে, এবং আপনি নিজেও জানেন নাই। তাহলে এই পর্যায়ে আমাদের বলার কি আছে? এখানে আমাদের তো বলার কিছু নাই। এখানে আমরা শুধু এটি বলতে পারি যে বাংলাদেশ এখন যে পর্যায়ে এসে গেছে, এই পর্যায়ে উত্তরণ চাই আমরা। আমরা গণতান্ত্রিক পরিবেশের কথা বলছি। আবু আলম ভাই একটা ভালো কথা বলেছে, কিন্তু অন রেকর্ডে নিয়ে আসেন, বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে, এই অভিযোগে বিএনপি দেওয়া হচ্ছে প্রতি মুহূর্তে। আলম ভাই স্পষ্ট জানা দিলেন জাতিকে, 1991 নির্বাচনে বিএনপি ক্যান্টনমেন্টে ছিল না, সে গণতান্ত্রিক পরিবেশের ভিতর দিয়ে কম্পিটিশন দিয়ে সে পাস করেছে। ইট মিনস বিএনপি কেম আউট অফ দ্য ক্যান্টনমেন্ট। আমি এর আগে চিন্তা করি না, তার কথা আমার মনে হলো একটা অত্যন্ত ভালো কথা তিনি বলেছেন। সুতরাং বিএনপি আর বলতে পারবেন না ক্যান্টনমেন্টের দল, কারণ তিনি প্রমাণ করেছেন আমি নির্বাচন পরিবেশে এসে আমি ভোট পেয়ে আমি ক্ষমতা গিয়েছি, বৃহত্তম দলগুলোকে হারিয়েছি আমি। সুতরাং এটা একটা নতুন ডাইমেনশন কথা আসলো, কিন্তু কথা আসলো জাতীয় পার্টির কথা আসলো, অনেক কথা আসলো। সব সময় প্রত্যেক সরকারি কিন্তু যে ক্ষমতা ছিল সেই চেয়েছে ছলে বলে কৌশলে সাংবাদিকদের হাত করতে হবে। এরশাদ সাহেব হাত করেনি, শওকত ভাই জানেন না? এরশাদ সাহেব তো সাংবাদিকদের সুবিধা দিয়েছেন, এবং সাংবাদিকরা দল বেঁধে সুবিধা নিচ্ছে, তারা দল বেঁধে সুবিধা নিচ্ছে। এবং যে সাংবাদিক বিএনপির পক্ষে বেশি কথা বললো, আমার অত্যন্ত শ্রদ্ধাবান ব্যক্তি ছিল গিয়াস কামাল চৌধুরী, তিনিও জমি পেয়েছেন। কিন্তু তাকে যখন লন্ডনে পাঠানো হলো, তার কি পদোন্নতি? প্রেস ক্লাবের সভাপতি, এই যে শওকত ভাই এখানে আছেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে লন্ডন গেলেন। লজ্জা শরম আছে কিছু? কেই পছন্দ করতেছে এগুলো? কেন করতেছেন এগুলো? আমি তো সেই জন্যই বললাম, মাথানো তো এখন মাথানো তো আগের থেকে শুরু হয়েছে, কিন্তু কি কারণে স্পিকার সাহেব লন্ডন চলে গেলেন? কি পদমর্যাদা হাই কমিশনার হলেন তিনি? লজ্জা শরম আছে কিছু? স্পিকার অফ পার্লামেন্ট, উনি কিন্তু রাষ্ট্রপতির পরের পদই তার, কিন্তু উনি চলে গেলেন আব্দুর রাজ্জাক সাহেব লন্ডন হাই কমিশনার হলেন। ধিক তাদেরকে আমার। আমি এই জন্যই বলছি যে প্রত্যেক সরকার আমলেই কিছু মাথা ভাঙ্গা লোক থাকে, যাদের জন্য আমাদের লজ্জা হয়। বিএনপিকে স্বীকার করতে হবে কিন্তু এগুলো, যে তাদের সাথে লোক ছিল। আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি ছিলেন, উনি নির্বাচন করার জন্য সংসদে বোর্ডে গেলেন। ওইখানে যারা আছে তা আমাকে বলেছে, তারা যাওয়ার পরে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া সভাপতি, তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কেন আসছেন নমিনেশনের জন্য? লজ্জা শরম নেই? আপনি রাষ্ট্রপতি ছিলেন, কেন আসছেন এখানে? মাঝা ভাঙ্গা লোক সেখানেও ছিল। কিন্তু আমি এই জন্যই বললাম, ভোটের কথা বলতেছেন তো, সালাউদ্দিন কাদের চৌধুরী নির্বাচন চিরঙ্গে রাজনীতি করতেন, উনি আগের রাতে থেকে বলে দিতেন তোমরা ভোট দিছো আমার পেয়ে গেছে যাওয়া হয়েছে। কিন্তু এগুলো বিএনপির আমলে কাটছি হয়েছে, জাতীয় পার্টির আমলে হয়েছে, আওয়ামী লীগের সব আমলে হচ্ছে। প্রশ্নটা হচ্ছে আলম ভাই যে কথাটা বলছেন আমি একমত তার সাথে, আমাদেরকে উত্তরণ চাই এখান থেকে। আমরা কারো বিরুদ্ধে বলবো না, সব আমলে ত্রুটি বিস্তৃতি ছিল, উত্তরণের পত্র কি? এখন হাবিবুর রহমান হাবিব যদি 5,000 ভোট পায়, আপনি জবাব দিবেন আমাকে, আপনি তো মডারেটর করতেছেন। বিএনপি 5,000 ভোট, হাবিব কি 5,000 ভোট পাওয়ার লোক? নো, অন্ধ লোক তো বলবেন এটা। তো কেন এত ভোট পেলে কেন সে? হাবিবের উচিত ছিল বাক্স শূন্য পাওয়া, এত ভোট পেলে আমি তো হয়ে গেছি না। দেখেন একটা জিনিসের সৌন্দর্য আছে, কিন্তু আমরা এমন জায়গায় নেমে গেছি, হাবিব যদি 1 লাখ ভোট পেতো, দেখেন সে যদি 50,000 ভোট পেতো আমি খুশি হইতাম যে 50,000 ভোট পেয়ে সে ইনভেস্ট করছে, এবার ভালো হতো এটা। কিন্তু 5,000 ভোট সে পেতে পারে না, ওই নির্বাচন কমিশনও জানে এটা। তো আমরা কোথায় নামছি দেখেন, আমরা এমন জায়গায় নেমে গেছি যে কোনটা আমাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা আসবে হবে না এটা ভুলে গেছি। কিন্তু আমরা এখন সময়টা আসছে কি জানেন, আমাদেরকে ভাবতে হবে। আমি যখন এই যে আমি পাঞ্জাবিটা পড়েছি, আমি আমার জন্য পড়েছি, আপনার জন্য পড়েছি, কারণ আমার সৌন্দর্য তো আপনার কাছে। এখন ইলেকশন কমিশন ভুলে গেছে, গভর্নমেন্টও ভুলে গেছে সৌন্দর্য কাকে বলে। তাহলে সৌন্দর্যটা কি শিখাবেন? একটা ভালো কাপড় পরে আমরা যে ইউনিভার্সিটি গেছি, ওই ছেলেটা খুব ভালো, তো মেয়েটা খুব ভালো কাপড় পরছে, এখন কি করবেন আপনি? লজ্জা শরম শেষ। এই যে লজ্জা শরমবিহীন অবস্থা আমরা চলতেছে, এটা কি করবেন? আমি নির্বাচন তো পরের কথা। আপনার হাবিবের মতন ছেলে 5,000 ভোট পাচ্ছে, আবার সেটাকে ঘোষণা করে নির্বাচন কমিশন। তা হাবিবের কি 5,000 ভোট? সেখানে 50,000 ভোট পেলে আমি বুঝতাম যে না, হাবিব একটা ভোট পাইছে।
আবার দেখেন বিএনপি সাধারণ মহাসচিব ভুলটা কি করলো, তিনি পুনর্নির্বাচন পেলেন। আরেক নির্লজ্জ লোক মির্জা ফখরুল নির্লজ্জের কাজ করছেন। আপনি কেন ভোট চাইলেন? আপনি কেন ইলেকশনে গেছেন? আপনার কি নীতির আছে? আপনি কি কারণে সরকারকে বৈধতা দিলেন? কেন 5টা নির্বাচন করলেন আপনি? এখন যদি বিএনপিকে প্রশ্ন করা হয় আপনাকে কে চালায়, আপনার কোন আদর্শ আছে, নীতি কর্মসূচি আছে, ধারাবাহিকতা আছে? নাই তো। আপনি বলছেন অবৈধ পার্লামেন্ট, আবার আপনি যে সেখানে বসে আছেন, অর্থ কি? কি কারে গালি দিবে? এই জন্যই বললাম বিএনপি কারা চালাচ্ছে, কি চালাচ্ছে, বিএনপির ভিতরে একটা আত্মশুদ্ধি প্রয়োজন আছে। কিন্তু বিএনপি একটা বড় দল, এদেশের জনগণ দ্বিধাবিভক্ত বিএনপি আওয়ামী লীগে। কিন্তু ফ্রি ফেয়ার নির্বাচনটা দেন, তারা কাছাকাছি চলে আসবে, যেই পাশ করুক কাছাকাছি চলে আসবে। কিন্তু সেই দলের ভিতরে নেতৃত্বের দুর্বলতার কারণে, সাংগঠনিক দুর্বলতার কারণে, ফ্যাকশনিজমের কারণে একদম জিরো পর্যায়ে চলে আসছে। এটা কেন হচ্ছে? আমি তো সেই জন্যই বললাম যে বিএনপিকে ভাবতে হবে আমার নীতি নির্ধারক কে। বিএনপির সমস্যা কিন্তু আপনি জোর করে চাপাই দিতে পারেন, আমাকে চাপাইতে পারবেন না। কিন্তু আপনি, তার আভ্যন্তরীণ সমস্যা আছে। কিন্তু তারা কমিটি করতে পারে? ওখানে কি সরকার আছে? একটা কমিটি করতে পারবে বলেন তো? বিএনপি যারা বর্তমানে আছে একটা কমিটি তারা করতে পারবে না। কাউন্সিল করতে বলেন তো, পারবেন না। ওখানে কি সরকার আছে? আপনার কেন সবসময় শোনেন, দোষ যখন সরকার চাপাই দিবেন এটা ঠিক না। কিন্তু বিএনপি সেদিনই দাঁড়াবে যেদিন বিএনপি মনে করবে আমি একটা দল, আমার একটা নীতিকথা আছে, আদর্শ আছে, এবং 91-এর পর থেকে আমি ক্যান্টনমেন্টে বেরিয়ে গেছি এবং আমি গণতান্ত্রিক শক্তি। এই কথাটা যদি প্রমাণ করতে পারবে সে দলীয় দিয়া, আপনি বলছেন কেসের কথা বলতেছেন না? শুনেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীনতা করছে না, যুদ্ধ করছে না, সে মানছে কি ওরে? তো বিএনপির ভিতরে এখন দরকার কি জানেন? জিয়াউর রহমানের কথা বলে যার কথা বলেন না কেন, আপনি জিয়াউর রহমান অনুসারে আছে বিএনপিতে? নাই। তো সেই জন্য বললাম, যদি বিএনপি মনে করে আমি তো দল হব, তাকে চিন্তা করতে হবে আমি মৃত্যুর ঝুঁকি নেব, বাঁচবো না। বিএনপিরা বাঁচতে চায়, বিএনপি পড়তে না বাঁচতে চাচ্ছে, তারা কেস খেতে চায় না। অদ্ভুত ঘটনা না? আপনার কোথায় চলে গেছে দেশ, আপনাকে কত বড় সংগ্রাম করতে চিন্তা করতে পারছেন আপনি? জি আজকে যদি ক্ষমতাসীন দলকে সরাই যেতে চান, আপনাকে যে মহিরু যে সংগঠন করতে হবে, আপনি কোথায় বোকার সঙ্গে বাস করতেছেন? আপনি তো সেই লুডু খেলতেছেন বসে বসে। লুডু খেলে আওয়ামী লীগের পতন করতে পারবেন না। কিন্তু আপনি, আপনার জনপ্রিয়তা আছে কিন্তু কিন্তু ঘরে তুলতে পারতেছেন না। আপনি কেন পারতেছেন না? কারণ ওই যে বললেন নির্বাচনের পর কি বলতেছেন, পুনর্নির্বাচন চাইছি। ঠিক আছে, আমি তার সাথে একমত। সরকার যে কালকে দিয়ে দেয় পুনর্নির্বাচন, তাহলে 5 জায়গায় 25,000 ভোট পাবেন, তখন কি বলবেন? আবার চাই। এই জুয়া খেলা বন্ধ করেন। দিস ইজ গ্যাম্বলিং উইথ দ্য নেশন। ইউ স্পিক ভেরি রেসপন্সিবলি। এই ধরনের কথা বলবেন না। কিন্তু আপনি বলতে পারেন নির্বাচনে গেছি প্রোটেস্ট করার জন্য, রেজাল্টের জানতাম এটা হবে, আমি গিয়েছি, দ্যাট ইজ মাই ভিক্টরি, কথা শেষ। ওটা জাতি গ্রহণ করবে। কিন্তু কিন্তু পরে কথা জি বললেন কেন? জি জি দিস সিনা ইজ, ভাই, শুনেন, সিনা ভাই, এই আসবো জন্যই আসবো বললাম, আসবো এই আসবো না আমি বলছি না, শুনেন, আমি সময় এই ফুরিয়ে জন্যই যাচ্ছে। বলছি, আসবো না আসবো আমি সময় বলছি, ফুরিয়ে, না না শওকত আমি ভাই, শওকত ভাইয়ের কাছে যাবো একটু, প্লিজ প্লিজ আসবো। শওকত ভাই, এই যে সিনা সাহেব যে বললেন যে বঙ্গবন্ধু যখন আন্দোলন করেছিলেন, জেল জুলুম হুলিয়া সবকিছু উনি মানে সহ্য করেই উনি আন্দোলন করেছেন। ইভেন কি আপনি আপনি সাংবাদিক ছিলেন বঙ্গবন্ধুর সময়ে, আপনি সাংবাদিক ছিলেন, আমি জানি আপনার সম্পর্কে সবকিছু। কিন্তু আমার একটা কথা হলো যে বঙ্গবন্ধুর হত্যার পরে 75 এর পরে আওয়ামী লীগের কি দুর্জয় গিয়েছিল আপনি সবই জানেন। আওয়ামী লীগের আপনার এই যে মানে দল গোছানোর জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। সেই আহ, আহ, বর্তমান প্রধানমন্ত্রী 1981 সালের 17ই মে আসার আগ পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, দুই গ্রুপ ছিল, মালিক মিজান গ্রুপ ছিল, তারপর তাদের মধ্যে অনেক সমস্যা ছিল, কর্মীদের মধ্যে সমস্যা ছিল, সবকিছু মানে চড়াই উতরাই পার হয়ে আওয়ামী লীগ আজকে একটি জায়গায় এসেছে। তা আপনাদের এই যে বিএনপির কথা যে এই যে সিনা সাহেব যে অভিযোগ করলো, আপনারা সেটা করছেন না কেন? আপনারা যে এই যে আপনারা নির্বাচনে জানেন যে এই ঘটনা ঘটবে, তাহলে নির্বাচন যাওয়ারই দরকার ছিল না। তো এই যে সিনা সাহেব বললো যে আপনারা নির্বাচন অংশগ্রহণ করেছে, এটি আপনাদের বিজয়, এটি আপনারা বলেন না কেন? জি বলুন। দেখুন, যদি সত্যিকারের গণতন্ত্র থাকে তাহলে কিন্তু সরকারকে নিয়ে, সরকারের কর্মকাণ্ড নিয়ে বেশি আলোচনা হয়। তো গণতন্ত্র এবং মিডিয়ার ফ্রিডম বা মানুষের চিন্তা ও বিবেকের স্বাধীনতা না থাকলে বিরোধী দলের কর্মকাণ্ড নিয়ে বেশি আলোচনা। বিএনপির আজকে যে অবস্থায় আছে বিরোধী দল হিসাবে, গত 1 দশক ধরে যে অবস্থায় আছে, এমন অবস্থায় কিন্তু আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে ছিল না, পড়েনি। বিএনপিকে, আওয়ামী লীগকে ক্রস ফায়ার, গুম, লক্ষ লক্ষ মামলা, এগুলো ফেস করতে হয়, এটা বাস্তব। এবং
75-এর পর তো আওয়ামী লীগের সরকারই ছিল, তারাই তো ইন্টারনেটই করেছে। আইনমন্ত্রী মনোরঞ্জন ধর তিনি ড্রাফট করেছেন, সেই আওয়ামী লীগের ক্যাবিনেটেই সেটা পাশ হয়েছে। তো আমার কথা হচ্ছে যে বিএনপির যে কথাটা তারা বলছেন যে 91 সাল থেকে পরের থেকে তারা বেরিয়ে গেছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন রাজপথ থেকে বিএনপি গড়ে ওঠে 82 সামরিক শাসনের পর থেকে, এই বিএনপি কিন্তু এখনো আছে এবং বিএনপির আন্দোলনের স্পৃহা, আন্দোলনের শক্তি, জনসমর্থন সবই আছে। কিন্তু এটা যে কথাটি ডক্টর সিনহা বললেন যে সমর্থন আছে কিন্তু ক্যাশ করতে পারছে না, এটা সত্য কথা। বিএনপির কৌশলগত কোনো ত্রুটি হয়তো থাকতে পারে, যেটা হয়তো তারা আন্দোলনের মাধ্যমে ক্যাশ করতে পারছে না। তো এখনকার বাস্তবতা হচ্ছে যে কর্মীরা, মানুষজন সবাই কোনোভাবে বেঁচে থাকতে চায়, তারা সরকারের নিগ্রহের মুখোমুখি পড়তে চায় না। কারণ সরকারের নিগ্রহ এ পরিমাণে গেছে যে গ্রামে গঞ্জে ঘরে ঘরে এই রাজনৈতিক বিভাজন এবং মনোমালিন্য এবং সংঘাত ছড়িয়ে পড়েছে। এটা সমাজে একটা অস্থিতি তৈরি করে ফেলেছে। যদি 35 লক্ষ লোকের মধ্যে 12 লক্ষ বা 54 লক্ষ নেতাকর্মী ঘরে ঘুমাতে না পারে, তাহলে তো এটা আপনি স্বাভাবিক অবস্থা ধরতে পারেন না। আমি এখানে একটি প্রসঙ্গে বলবো, আবু আলম ভাই আমার ডিপার্টমেন্টের সিনিয়র ভাই, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে, তিনি তার রাজনৈতিক নিয়ে আলোচনা একটি কথা বলেছেন যে বিএনপি 3 জোটের রূপরেখা থেকে সরে আসতে যখন চাইলো তখনই আন্দোলন শুরু হলো। আমি এখানে বলবো যে বিএনপি কিন্তু 3 জোটের রূপরেখা থেকে সরে আসেনি। 3 জোটের রূপরেখায় কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়নি, বরং 3 জোটের রূপরেখার একটি প্রত্যয় ছিল যে আমি সেই 90-এর গণ অভ্যুত্থানের একজন কর্মী ছিলাম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে এবং পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক হিসেবে এই আন্দোলন দিয়েছি। যেটা ছিল যে একটা সাধারণ ঐকমত্য ছিল যে স্বৈরাচারের, পতিত স্বৈরাচারের সঙ্গে কেউ হাত মেলাবে না। কিন্তু আওয়ামী লীগ তখন বিরোধী দল হিসাবে পতিত স্বৈরাচার জাতীয় পার্টি এবং তখন স্বাধীনতা বিরোধী বলে যারা পরিচিত স্বাধীনতা বিরোধী দল জামাত ইসলামের সঙ্গে ঐক্য করে তার আন্দোলন করছে। 3 জোটের রূপরেখা থেকে কিন্তু বিএনপি সরে আসতে চাই, বরং অন্য যারা রাজনৈতিক দল ছিল তারাই 3 জোটের রূপরেখা থেকে সরে আসতে চাইছে। বাংলাদেশে এখন যে বাস্তবতা হচ্ছে যে বিরোধী দল সরকারি দলের ভূমিকা এবং কর্মকাণ্ডের চাইতে বড় প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র হিসাবে, নাগরিক, এই রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা আমাদের সাংবিধানিক অধিকারগুলো প্রয়োগ করতে পারছি কিনা। যেমন সংবিধানের 39 অনুচ্ছেদে সংবাদপত্র, চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে, কিন্তু এই নিশ্চয়তার কে কতিপয় শর্তাধীন করা হয়েছে, অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে ওই একই অনুচ্ছেদে। এখন ওই শর্তগুলোর পক্ষে আইন হয়েছে, কিন্তু স্বাধীনতার পক্ষে কিন্তু আইন হয়নি। সো ইন্ডিয়ান কনস্টিটিউশনে দেখবেন যে তাদের প্রেস ফ্রিডম বলে কোনো শব্দ লেখা নাই, কিন্তু ভারতীয় সংবিধানে প্রেস ফ্রিডমই লেখা নাই, শব্দ দুইটি নেই। কিন্তু ভারতের প্রেস ফ্রিডমটা এস্টাবলিশড হয়েছে ভারতের উচ্চ আদালতের অনেক রায়ের মধ্য দিয়ে, এবং তাদের যে সুশীল সমাজ আছে সেই সুশীল সমাজের প্রত্যয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের বিচার বিভাগের কাছ থেকে এমন কোনো আজ পর্যন্ত রায় পাইনি যেটা আমাদের সংবাদপত্রের স্বাধীনতার দাবিকে বা সাংবিধানিক আজ্ঞাকে প্রতিষ্ঠিত করেছে। এবং আমাদের সুশীল সমাজ বলুন বা রাজনৈতিক সমাজ যেটা বলুন, তারাও কিন্তু সংবাদপত্রের স্বাধীনতার বিষয় থেকে নেতিবাচক ভাবে দেখেছে। এখন আমরা যেটা মনে করি যে চলমান নৈরাজ্য, যে কথাটি আপনি বলেছেন, এই চলমান নৈরাজ্যের যদি আপনারা অবসান ঘটাতে চান, তাহলে কিন্তু ইন টোটাল সবকিছু মিলিয়ে করতে হবে। যে আজকে শুধু আমি একটি নির্বাচনের জন্য একটা আন্দোলন করলাম, সুষ্ঠু নির্বাচন, তা না। সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করলে মানুষের অধিকারগুলো যাতে মানুষ ফিরে পেতে পারে, এই দেশে গুম, গণহত্যা এবং এগুলো যাতে বন্ধ করা হয়, সেবাটি নিশ্চয়তা হতে পারে, সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের সার্বিক প্রত্যয় থাকা প্রয়োজন বলে আমরা মনে করি। আমরা নাগরিক হিসাবে আমরা আছি, রাজনৈতিক দলের কর্মী হিসাবেও আছি, কিন্তু নাগরিক হিসাবে আমাদের যে চাওয়াগুলো, সেই চাওয়া প্রত্যাশাগুলো পূরণ করাটা কিন্তু খুব বাঞ্ছনীয়। আমাদের গত 10-11 বছরে যে শাসনটা চলেছে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন প্লাস আপনার আওয়ামী শাসন, এই শাসনের মধ্য দিয়ে অনেক কিছুই কিন্তু আমরা হারিয়ে ফেলেছি, এবং ইভেন গণমাধ্যমও এখন একটা অস্তিত্বের হুমকির মুখে পড়েছে। তো সব মিলিয়ে আমরা বলবো যে আজকে বিরোধী দল যদি শক্তিশালী হয়, বিরোধী দল যদি সত্যিকার অর্থে আন্দোলন করতে পারে এবং সেখানে সরকারের যদি বোধোদয় হয়, তাহলেই আমাদের পক্ষে সম্ভব আমাদের এই রাষ্ট্রের, অর্থবহ রাষ্ট্রকে ফিরে পাওয়া। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। জি,
ধন্যবাদ শকত ভাই। আমি আবু আলম ভাইয়ের কাছে আবু আলম ভাই, আপনি জানেন যে ডিজিটাল নিরাপত্তা আইন করার পরে এখনো পর্যন্ত কিন্তু কোর্ট তৈরি হয়নি, পুলিশ তৈরি হয়নি, থানা তৈরি হয়নি, লয়ার হয়নি, ইভেন কি ফরেন্সিক ডিপার্টমেন্টও তৈরি হয়নি। এই বিষয়ে কি বলবেন, আর শকত ভাইয়ের বক্তব্য কি বলবেন? না, যেগুলো তৈরি হয়নি এগুলো তো তৈরি করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক ধারা নিয়ে তো আমাদের অনেক কথাবার্তা আছে, সেগুলো আগে ঠিক করতে হবে, তারপরে না আপনি এসব নিয়ে কাজ করতে পারেন। যে আপনি যে দিকে ইঙ্গিত দিলেন সেগুলো হলো যে হাই এন্ড ইঙ্গিত। ডিজিটাল নিরাপত্তা আইন তো শুধুমাত্র ওই সাংবাদিকদের কন্ট্রোল করার জন্য বা আপনার আমার বা যে কোনো একজন নাগরিকের কন্ট্রোল করার জন্য এখন ব্যবহার হচ্ছে। সেই আইনের অন্যান্য ধারা নিয়ে তো তেমন কোনো কাজ হচ্ছে না, এবং সেটা নিয়ে আমরা সবসময় কথা বলছি। শওকত মাহমুদ যেটা বলছেন, হ্যাঁ, এখন সরকারের বোধোদয়ের জন্য অপেক্ষা করলে তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। কবে বোধোদয় হবে সেটা নিয়ে তো আমরা তাহলে বসে থাকতে হবে, তাহলে আর কিছু করার নাই। এখন আমরা যদি কিছু করতে না চাই, নাগরিকরা যদি কিছু করতে না চায়, তাহলে তো অসুবিধা। তাহলে সরকারের বোধোদয়ের জন্য বসে থাকতে হবে। এবং বোধোদয় কেন হবে? সরকার তো ক্ষমতা, যে কোনো দল ক্ষমতায় থাকতে চায়, তো ক্ষমতায় থাকার জন্য তাদের যত ধরনের কৌশল, তারা সব ধরনের কৌশল গ্রহণ করবেন। এবং সেই কৌশলের কাছে যদি আমাদের যে যারা বিরোধী রাজনীতি করবেন, যারা গণতান্ত্রিক রাজনীতি চর্চা করতে চান বা গণতন্ত্রের জন্য সংগ্রাম করবেন, তারা যদি বোধোদয়ের জন্য বসে থাকেন, তাহলে মনে হয় আমাদের জাতির দুর্ভাগ্য ছাড়া আমাদের যুগে কপালে কিছু নেই। সুতরাং আমার যে বিষয়বস্তু সেটা হলো যে রাজনৈতিক দলগুলোকে কমিটমেন্ট করতে হবে। এটা শাসক দল হোক, বিরোধী দল হোক, তাদেরকে কিন্তু কমিটমেন্ট করতে হবে। কমিটমেন্ট করতে হবে যে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, তারা আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। আপনি ইনডেমনিটি করে যখন খুনিদেরকে আপনি তাদের বিচারের সুযোগ বঞ্চিত করেন, তো সেটার দায়িত্ব নিতে হবে। শওকত মাহমুদ যেটা বললো যে হ্যাঁ ট্রু, যে ইনডেমনিটি অর্ডিন্যান্স যেটা ছিল সেটা তো খন্দকার মুস্তাকের সময় পাস করা হয়েছে, এটা ট্রু। এবং ডেটটাও আমরা জানি যে সেই ডেটটা কত, সেপ্টেম্বর 26, 1975। তারপরে কিন্তু নভেম্বরে অভ্যুত্থান হচ্ছে, তারপরে জিয়াউর রহমান সাহেব লাইমলাইটে আছেন। কিন্তু এপ্রিল 21, 1977 দেশের রাষ্ট্রপতি কে ছিলেন? এই সময় যে আপনার যে আইন পাস করা হলো, তখন আপনি 15ই আগস্ট থেকে 9 এপ্রিল পর্যন্ত সমস্ত কর্মকাণ্ডকে, সমস্ত সংগঠিত কর্মকাণ্ডকে আপনি বৈধতা দিয়ে দিলেন। জিয়াউর রহমানের সাহেবের তো এটা সুযোগ ছিল, তিনি তো ধরেন আমরা দাবি করি কেউ কেউ যে তিনি এই কুয়ের সাথে ছিলেন, আবার কেউ কেউ বলে তিনি জানতেন, তিনি তার যে দায়িত্ব, তার দায়িত্বটা ঠিক মতো পালন করেন নাই এবং তিনি এদের সাথে সংশ্লিষ্ট ছিলেন। এই যে একটা বিতর্ক আছে, তাহলে ওইখানে যদি ওই সময় 1977 সেই এপ্রিল মাসের 21 তারিখে যখন এই আইনটা করা হচ্ছিল, সংশোধনীটা করা হচ্ছিল, তখন যদি খন্দকার মুস্তাকের ইন্ডেমনিটি আইনটাকে বা অর্ডিন্যান্সটাকে আইনে না নিতেন, বা ওই 1975 থেকে খন্দকার মুস্তাকের যে পিরিয়ডটা 86 দিন সম্ভবত, সেই পিরিয়ডটার কর্মকাণ্ডকে যদি বৈধতা না দিতেন, তাহলে এই ধরনের প্রশ্ন আসতো না। এখন আমরা গুম খুনের কথা বলছি, ক্রস ফায়ারের কথা বলছি। আমরা তো যে কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আমি তীব্র প্রতিবাদ করি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলতে পারে না। বাট অপারেশন ক্লিন হার্টের সময় কি হয়েছিল, র্যাব কখন গঠন করা হয়েছে? সুতরাং এইসব বিষয়ে, প্রত্যেকটা বিষয়ে আমরা রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা করি তারা পরিষ্কার বক্তব্য দেবেন। যেটা আমাদের ডক্টর বলছিলেন যে আমরা তো তাদের কাছে যে আদর্শ, নীতি, উদ্দেশ্য, গোল, লক্ষ্য, এগুলো তো পরিষ্কারভাবে শুনতে চাই। শহীদ এই যে ভাই, র্যাব গঠন শহীদ করা। ভাই, আমি আপনাকে একটি সম্পূরক প্রশ্ন যোগ করে দিচ্ছি, আমাদের শকত ভাই একটু শুনবেন। সেটি হলো যে বঙ্গবন্ধু যখন নিহত হলেন, তখন উনি ছিলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট, তো প্রধানমন্ত্রী নন। নিয়ম অনুসারে তো প্রেসিডেন্টের অবর্তমানে ভাইস প্রেসিডেন্ট বা তার অবর্তমানে স্পিকার দায়িত্ব নেওয়ার কথা। বিবেচনায় আমরা জানি যে সেটি হলো যে, সেই বিবেচনা আমরা জানি যে সৈয়দ নজরুল ইসলাম কিন্তু রোটেশনালি কিন্তু এবং ভাইস আব্দুল প্রেসিডেন্ট। মালেক ওকে, আমি বলছি এটা একটু আমরা সবাই আসছে জানি। আসছে যে আপনার সৈয়দ নজরুল ইসলাম সাহেব অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা। 3 নভেম্বর পর্যন্ত ওনার থাকার কথা। 3 নভেম্বর পরে কিলিং আরেকটা হলো, জেল হত্যা হলো। তারপরে আসার কথা ছিল স্পিকার আব্দুল মালিক উকিল। তাহলে একজন বাণিজ্য মন্ত্রী খন্দকার মোস্তাক কিভাবে রাষ্ট্রপতি হলেন? সেটি তো দেখার বিষয়। সেটি কি ভায়োলেট করে নাই? এক, যেমন জিয়াউর রহমান সাহেব যখন নিহত হলেন, তখন কিন্তু সত্তার সাহেব কিন্তু অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছিলেন। তখন কিন্তু কে এম বদরুদ্দোজা আসে নাই, শাহ আজিজুর রহমানও আসে নাই। এই একটা সম্পূরক প্রশ্ন করলাম, আপনি একটু বলবেন। জি, আপনি আপনি যখন আপনি ইন্ডেমনিটি তো কথাটা উঠালেন। না, আপনার আলোচনা তো আমরা এই বিষয়ে আরো করতে পারি। আপনার তো নিশ্চয়ই মনে আছে যে খন্দকার মুস্তাকের সময় আপনার যে আর্মির চিফ অফ স্টাফ পরিবর্তন হয়েছিল।
শুনেছেন আমার কথা? প্রশ্নের হ্যাঁ উত্তর আপনি যে হ্যাঁ এই হ্যাঁ তথ্য হ্যাঁ দিলেন, এই হ্যাঁ তথ্যটা বলেন। দেন। কে হয়েছিলেন চিফ অফ স্টাফ? খন্দকার মুস্তাকের কাছ থেকে ব্যাচ পড়েছিলেন কে? এই যে সুতরাং এই যে আমরা এইসব আলোচনায়, হ্যাঁ, আমরা এইসব আলোচনায় নাই বা গেলাম। আপনি যে হুম, প্রশ্ন করছেন তার এটা একটা পাল্টা প্রশ্ন করে রাখলাম, কারণ হুম, আমরা যখন ওইসব আলোচনায় যাব, এই জন্য আমি অন্য জায়গায় যাচ্ছি। যে জায়গায় যেতে চাই সেটা হলো আমাদের রাজনৈতিক দলগুলোকে পরিষ্কারভাবে বলতে হবে যে তারা কি চান, কি করবেন, এবং তারা গণতন্ত্র আসলে চান কিনা। এখন আপনি গণতন্ত্র চাবেন, আপনি গণতন্ত্রের মানুষ পুত্র হবেন, গণতন্ত্রের কন্যা হবেন, তারপরে আপনারা গণতন্ত্র ধ্বংস করবেন এবং রাজনৈতিক দলগুলো পরিষ্কারভাবে কিছু বলবে না, আপনি র্যাবের মতো একটা মানে খুনি বাহিনী ক্রিয়েট করবেন, তখন আপনার ভালো লাগছে। এখন র্যাবের যে কাউন্টার কিলিং অথবা ক্রস ফায়ার, এগুলো আপনাদের ভালো লাগে না, এরকম হবে না। পরিষ্কার বলতে হবে আমরা যে কোনো বিচার বহিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে। আপনি ইন্ডিমিনিটি তো একটা হয়নি, আপনি তো অপারেশন ক্লিন হার্টের পরেও একটা ইন্ডিমিনিটি কিন্তু দেওয়া হয়েছিল, মনে আছে তো আপনার? সুতরাং আমাদের ইন্ডেমনিটি বিষয়টা নিয়ে যদি আজকে আলোচনা করতে চান তাহলে তো আলোচনা হতো। হুম, ইন্ডেমনিটি এটা আইনের সংজ্ঞার মধ্যে আছে, ওটা তো ব্যবসা বাণিজ্য, অন্য ভূমিকম্প, এই নানাবিধ কারণে আছে, কিন্তু কোন লোককে খুন করার পরে তার কোনো বিচার করা যাবে না। যে কোনো মানুষ, এটা রাষ্ট্রপতি নয়, এটা বঙ্গবন্ধু নয়, বা যে কোনো মানুষ, একজন মানুষকে খুন করার পর আপনি বিচার চাইতে পারবেন, এই ধরনের তো ইন্ডেমনিটি কাউকে দেওয়া যায় না। সুতরাং রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের প্রত্যাশা, আপনারা পরিষ্কার করুন নিজেকে, যে আপনারা কি চান, কি আনবেন, কি দিবেন আমাকে। আমি কি আবার অপারেশন ক্লিন হার্টের মধ্যে যাব? আমি কি এই যে বর্তমানে যে ক্রস ফায়ার চলছে এটার মধ্যেই থাকবো? বর্তমানে যেভাবে নির্বাচন হচ্ছে সেটা সেরকম নির্বাচন চাই? আমরা কিভাবে সবগুলো জিনিস করব, এটাতে পরিষ্কার যদি আইডিয়া না দেওয়া হয় জনগণের কাছে, তাহলে কিন্তু ওই যে আপনাকে বোধোদয়ের জন্য অপেক্ষা করতে হবে। আগে জনগণকে যদি আপনি বুঝাতে পারেন পরিষ্কারভাবে যে কে কি চান, তখন জনগণ নিজে, জনগণের বোধোদয়টা দরকার, জনগণের জানা দরকার। আসলে জনগণ তো আছেই, জনগণের জানা দরকার কোন রাজনৈতিক দল তাকে কি দেবে, তাকে রাতে নিরাপদে ঘুমাতে দিবে কিনা, তার মেয়ে গ্যাং রেপ হবে কিনা, তার ভোটটা সে নিজে দিতে পারবে কিনা, সে আইনের কাছে অধিকারটা পাবে কিনা, এইসব বিষয় পরিষ্কারভাবে এই রাজনৈতিক দলগুলোকে বলতে হবে। কিন্তু রাজনৈতিক দলগুলো তো বলে না, এবং তারপরে আমরা যে একেবারে দলদাসে পরিণত হয়েছে, রাজনীতিকে যে আমরা দুর্বৃত্তায়নের পর্যায়ে নিয়ে গেছি, যে দুর্বৃত্তরা এখন রাজনীতি করে, যে রাজনীতি করলেই আপনি আপনি অনেক টাকা আয় করবেন, রাজনীতি করলে আপনি যে কোনো অন্যায় করবেন আপনার কোনো বিচার হবে না, রাজনীতি করলে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন, রাজনীতি করলে চাঁদাবাজি করতে পারবেন, নদী দখল করতে পারবেন, আপনি গ্রাম দখল করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। এইটা হলো এখন রাজনৈতিক দলের একটা কালচারে পরিণত হয়েছে। আজকে বিএনপি ক্ষমতা নাই, তারা করছে না, কালকে ক্ষমতায় আসলে কি এটা পরিবর্তন হয়ে যাবে? সেই সব প্রশ্নের উত্তরটা যখন আমরা পাবো, জনগণ যখন পাবে, তখন কিন্তু জনগণই রাজনৈতিক দলকে এগিয়ে দেবে। সবসময় জনগণ তো এই কাজটা করেছে। আপনি 70-এ গণ অভ্যুত্থান হয়েছিল, 69-এর গণ অভ্যুত্থান কেন হয়েছে? তখন কি দেশে খুব ভালো শাসন ছিল, পিটানো ছিল না, আর্মি ছিল না? 71-এ মুক্তিযুদ্ধের সময় কি সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী আমাদের উপরে কি করেছে, কত নির্যাতন করেছে? সুতরাং আপনি যখন জনগণকে পরিষ্কারভাবে আপনার বক্তব্য বুঝাতে পারবেন, আপনার যখন নিজে পরিষ্কার হবেন, তার আগে পরিষ্কার হতে হবে আপনি পরিষ্কার কিনা। আপনি যদি পরিষ্কার হন, আপনি যদি নিজের বক্তব্যটা ঠিক মতো দিতে চান, আপনি যদি মৌলিক বিষয়গুলো তুলে ধরতে পারেন, তাহলে অবশ্যই বোধোদয়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে না। তাহলে জনগণ বুঝতে পারবে এবং জনগণের সাপোর্টে তখন একটা পরিবর্তন হবে। কিন্তু পরিবর্তন করতে করতে তো জনগণ হতাশ। এই দেশের, বাংলাদেশের মানুষ রক্ত দিতে দিতে একদম হতাশ হয়ে যাওয়ার পর্যায়ে গেছে। বাংলাদেশের মানুষ পুরো পাকিস্তান আমলে রক্ত দিয়েছে, কতগুলো সংগ্রাম, 71-এর মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে, 90-এর গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছে, 96-তে রক্ত দিয়েছে, আবার 2009-তে 8-এ রক্তাক্ত বিষয়গুলো ঘটেছে। তো দে আর টায়ার্ড। আসলে বাংলাদেশের জনগণ রাজনীতিবিদদের উপরে তাদের আস্থার কোন জায়গায় আছে, এটা রাজনীতিবিদদের বিবেচনা করতে হবে। আমি তো রাজনৈতিক দল করি না, সুতরাং আমি এটা বলতে পারবো না। কিন্তু যারা রাজনীতি করতে চান, যারা বিভিন্ন পদে আছেন, যারা তার দলটাকে ভালোবাসেন, তাদেরকে এই জবাবটা খুঁজে বের করতে হবে। জি জি, শহীদ ভাই ধন্যবাদ। সিনহা সাহেব, আমি একটু আ- একটু আমি জি অল্প জি, শেষ বলুন করে দিচ্ছি। বলুন বলুন। আমি শওকত ভাইয়ের কাছে দুটো তিনটা প্রশ্ন রাখতেছি। একটা প্রশ্ন হচ্ছে বিএনপি যে অবস্থাটা দেখা কি হয়েছে, আত্মসমালোচনা করতেছে না, কিন্তু যখন সমুদ্র বিজয় করা হলো তারা একটি স্টেটমেন্ট দিল, সেখানে ধন্যবাদ দিয়ে 1 ঘন্টার মধ্যে সেটা প্রত্যাহার করলো। আমার তার কাছে প্রশ্ন, কি কারণ, অভিনন্দন জানালে কি কারণে প্রত্যাহার করলেন? 2 নম্বর প্রশ্ন, মির্জা ফখরুল নির্বাচন করলো এবং তিনি আর পদত্যাগ করে বেরিয়ে গেলেন, তারপরে সেই সিটে কেন নির্বাচন করা হলো? এই সমস্ত কথা উত্তর দিতে হবে বিএনপিকে, এবং আরো উত্তর দিতে হবে। ইনডেমনিটির কথা বলছেন, ভালো কথা বলছেন আবু আলম ভাই। ইনডেমনিটি কিন্তু আপনার অর্ডিন্যান্স কিন্তু পরবর্তী পার্লামেন্টে বাধ্যতামূলক, যদি করেন ভালো, না করে বাদ দিতে পারতেন। কিন্তু
কেন ধরা হচ্ছে, বিএনপি কে জড়ানো হচ্ছে কেন? এখানে বিএনপি নেতারা কিন্তু চোখ বুজে কাজ করতেছে এখানে। প্লিজ আপনারা একটু স্টাডি করে পড়েন। ওই অর্ডিন্যান্সটা যদি আপনার 1979 পার্লামেন্টে যদি পাস করা না হইতো না, সুযোগ ছিল। এই পাস করে দায়িত্ব নিয়ে গেলেন তো আপনারা। এই প্রশ্ন কেন করেন না বিএনপি নেতারা বা আওয়ামী লীগের নেতাকে? এই প্রশ্নটা কেন করেন বিএনপি নেতাকে? যা না, ইয়েস ট্রু, এই আইনটা আপনার অর্ডিন্যান্স আপনারা করেন নাই, কিন্তু অর্ডিন্যান্স আইনে পরিণত করতে আপনার পার্লামেন্টে করছেন আপনি। ইউ মাস্ট টেক দ্য রেসপন্সিবিলিটি। এইখানেই প্রশ্ন এসে যায় যে বাংলাদেশের রাজনীতি কুতর্কে চলে গেছে, কিন্তু বিতর্ক আসতেছে না। তো আমি স্পষ্ট এখনো বলতেছি, মির্জা ফখরুল কেন নির্বাচন করলেন, কেন পদত্যাগ করলেন, সেখানে কেন আবার জিএম সিরাজকে দেওয়া হলো, কি কারণে কথা বলা হচ্ছে, কেন হাবিবের ব্যাপারে বলা হচ্ছে আবার নির্বাচন দেন? এগুলো হচ্ছে অসঙ্গতি। এই অসঙ্গতি কিন্তু মানুষ দেখতে চায়। আমি এখনো বলতেছি, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি দুটো বড় দল, দুইটা দলই বড়। আবুল আহমেদ ভালো কথা বলেছেন। আপনার বোধ হতে আমরা বসে থাকবো না। আপনার বোধ হচ্ছে ঠিক আছে, জাতি জাহান্নামে চলে যাবে, অসুবিধা নেই, বরং জাহান্নামে চলে যান। আপনারা ঘুমাবেন না। রাজনীতির রাজনীতি ঘুমায় না, কিন্তু বিএনপি ঘুমাচ্ছে, ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছেন? হাজার প্রয়োজনে 1 লাখ লোক মারা যাবে না, আপনারা এই যে প্রতিজ্ঞা নেন না কেন? একজনও মারা যাবে না, কিন্তু কারণ কেউ গোপনে সরকারের সাথে হাত মিলাইছে, প্রকাশ হাত মিলাইছে, ব্যবসায়ীর হাত মিলাইছে। এই যে একটা আপোষকামিতা, এই আপোষকামিতা আপনি ভালো করে জানেন, সকল ভালো করে জানে আপোষকামিতা কারা করতেছে। কিসের আন্দোলন করবেন আপনারা? আন্দোলন করতে 3 পথ হয়ে যায়, আন্দোলন হবে না তো এখানে। এই বিএনপি আন্দোলন, বিএনপি বসে আছে কি কিছু একটা ঘটবে, আল্লাহ ঘটাই দিবে, ওটা ফল আসবে, আমরা ফলটা ভোগ করব, এই চিন্তা করতে রাজনীতি। তাহলে তো আপনি আধ্যাত্মিক সর্বশেষে আসবে আমি একটু বলেছি, আমি এখনো বলবো, বিএনপি যদি মনে করে, শুনেন, বিএনপি যদি মনে করে বিএনপি রাজনীতি করবে, স্বাগত ভাই, এই দেশে বড় দল, স্বাগত ভাই, আমি একটু বলি, আপনারা আলোচনাটা এরকম ভাবেন। আমি আগেই বলছি যে গণতন্ত্র নাই বলেই বিরোধী দলের সমালোচনাটা বেশি হয়, গণতন্ত্র থাকলে সরকারের সমালোচনাটা বেশি হইতো। এটা আমি আগেই বলে দিচ্ছি, আগেই বলেন। আমি বলেছি, আমি ইনডেমনিটি অর্ডিন্যান্স নিয়ে আজকে আপনার সাথে কথা বলার আমার ইচ্ছে ছিল না। আমি তথ্য অধিকার দিবস সেই ব্যাপারে আলোচনা এবং উপনির্বাচন এবং সব, কারণ আমি জানি যে এই বিষয়টা আওয়ামী লীগের কোনো মানে ব্যক্তি নেই। আবু আলম ভাই একজন সজ্জন ব্যক্তি, সিনা সাহেব একজন সজ্জন ব্যক্তি, সেই জন্য আমি প্রশ্নের উত্তর মানে প্রশ্নগুলো অন্যভাবে আমি সাজিয়েছি। আমি কিন্তু আজকে কথা ছিল আমার আপনার প্রশ্ন সাজানো নিয়ে আমার কোন রকমের কোনো, আমি বলছি আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্নটা একটু শুনে নেন, একটু প্রশ্ন। আমার প্রশ্নটা হলো যে, আমি বিনয়ের সাথে বলছি, সেটি হলো যে 1996 সালে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়। তখন পার্লামেন্টে আপনারাও ছিলেন, তখন আপনারা কিন্তু বলেছেন যে এটা প্রতিশোধ নেওয়ার জন্য করা হচ্ছে, এক। দ্বিতীয়ত হলো সেদিন আপনারা হরতালও ডেকেছিলেন। তাহলে এই বিষয়টাকে আপনি কিভাবে, আপনারা যদি এই বঙ্গবন্ধুর হত্যার ব্যাপারে আপনারা যদি দলীয়ভাবে যদি সিদ্ধান্ত নিতেন, কারণ আপনারা এই জঞ্জালগুলি কেন নিচ্ছেন? এই যে ফারুক রশিদ খুনিদের, বঙ্গবন্ধুর হত্যাকারীদের ব্যাপারে, যুদ্ধাপরাধীদের ব্যাপারে, এই বিষয়টা যদি আপনারা যদি এই দুটি বিষয় যদি আপনারা পরিষ্কার হয়ে যেতেন, তাহলে তো আজকে তো এই বিভাজন থাকতো না। জি বলুন আপনি। ওই একই গত দিনের টকশোর মতোই আপনার প্রশ্নগুলি। সেটা হচ্ছে যে আপনি একটা প্রশ্ন করেছেন যে 75-এ এই 75-এর ঘটনার পরে ভাইস প্রেসিডেন্ট কেন প্রেসিডেন্ট হলেন না? আরে খন্দকার মোশতাক তো মার্শাল ল জারি করেছিলেন, সেই কথাটা কি ভুলে গেছেন আপনারা? না, পিছনে তো সেনাবাহিনী ছিল। খন্দকার মোশতাক তো মার্শাল ল জারি করেছে। মার্শাল লর মধ্যে তো আর কোনো কনস্টিটিউশনের কতগুলো অনুচ্ছেদ তো রদ করা হয়েছিল, খন্দকার মোশতাকই করেছিলেন। আর যখন জিয়ার পরে ৭০ হয়েছে তখন তো কনস্টিটিউশন অ্যালাই, তখন তো গণতন্ত্র ছিল। সেই সময় তো গণতন্ত্র হরণ করেছে খন্দকার মোশতাক এবং আওয়ামী লীগের নতুন ক্যাবিনেট। তো তারা তো মার্শাল ল জারি করে এসেছে, এটা কথাটা পরিষ্কার বোঝা উচিত। আমার মধ্যে সিরাতুল মুস্তাকিম সোজা লাইনে চিন্তা করলে আমাদের জন্য চিন্তা ভাবনা করতে সুবিধা হবে। বলুন। হ্যাঁ, আমাদের যেটা বলেছেন যে বিএনপির এই যে ডাবল স্ট্যান্ডার্ড করছে, এগুলো নিয়ে আলোচনা আছে। হ্যাঁ, কেন আন্দোলন করছেন না সেগুলো নিয়ে আলোচনা আছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে একই সঙ্গে তো আমাদের ভুলে গিয়ে, আমি তো ওই সমস্যাটা তুলে ধরেছি। আমি বলেছি যে জনগণের বা বিএনপির নেতৃত্বে জনগণের গণতান্ত্রিক আন্দোলন এবং একই সঙ্গে সরকারের শুভবুদ্ধির উদয়, এই কথাটা আমি বলেছি। কিন্তু আমার কথার মধ্যে শুভবুদ্ধির পার্টটা নিয়ে গেছেন, কিন্তু গণতন্ত্রের আন্দোলনের পার্টটা কিন্তু দেখেছি যে আমরা নাকি বসে যাচ্ছি সরকার শুভবুদ্ধি উদয়ের জন্য। আরে গণতন্ত্রের আন্দোলন যখন হয়, তীব্র হয়, তখন সরকারের শুভবুদ্ধির উদয় হয় যে আমাকে এখন পদত্যাগ করাই ভালো। এর সাথেও শুভবুদ্ধির উদয় হয়েছিল যে আমি ছেড়ে দিই, আমাকে আপনারা বিদায় দেন, আমি সাধারণ রাজনীতি বিষয়ে থাকতে চাই।
সেই কথাটি বলেছে, কিন্তু এখানে একটা মিসকনস্ট্রু করে ফেলেছে। এটাই হচ্ছে আমাদের সমস্যা। খন্দকার মোশতাক মার্শাল ল জারি করেছে, এটা নিয়ে তো কোনো ডাউট নেই, এবং সেটাই তিনি করেছেন। এবং তারা নিশ্চিত করতে চেয়েছেন যে তারা যেই প্রক্রিয়ায় ক্ষমতায় দখল করেছেন সেই ক্ষমতার দখলটি যেন অবৈধভাবে চিহ্নিত না হয়, সেই কারণে তারা এটা করেছে। এখন পরবর্তীক্রমে প্রতিটি মার্শাল লর সময় আপনি দেখবেন, যখন সংসদের প্রথম অধিবেশনে প্রথম বিল আসে, সংবিধান সংশোধনী বিল, তো অমুক তারিখ হইতে অমুক তারিখ পর্যন্ত যত আছে সবকিছু আমরা বৈধ করলাম, এইভাবে করে। যেমন এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় তার ইমার্জেন্সি পিরিয়ডে তারা যা করেছে, এটা তো আওয়ামী লীগ এটা সমর্থন করেছে যে আমরা সব বৈধতা দিয়ে দিব, এবং বৈধতা দিয়ে সমস্ত বিল, সমস্ত কর্মকাণ্ড 2007-এর 11ই জানুয়ারি থেকে অমুক পর্যন্ত সমস্ত। এটা কি বাধ্যতামূলক ছিল? এটা বাধ্যতামূলক ছিল না, কিন্তু ইচ্ছা করলে না, কিন্তু আমি কিছু বাদ দিতে বেশ পারে। কয়েকটা অর্ডিন্যান্স বাধ্যতামূলক নয়। আইন হয়নি। লিগ্যাল এক্সপার্টরা বেশ বলে যে কয়েকটা অর্ডিন্যান্সকে আইনে পরিণত করা বাধ্যতামূলক হয়নি। নয়, অর্ডিন্যান্স ইজ নট বাধ্যতামূলক। আমি ইউ হ্যাভ ইউ ক্যান নট অ্যাকসেপ্ট ইট। ভাষাটা ওই রকম হয় যে অমুক তারিখ হতে অমুক তারিখ পর্যন্ত সকল আইন টাইন সবকিছু। আমি ওটা বাদ দিলাম, আমি অর্ডিন্যান্সটা বাদ দিলাম। লিগ্যাল এক্সপার্টদের বাদ দিলাম ভাষায় ওটা ordinance। হচ্ছে একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে, সেই জন্য তারা করছে। কিচ্ছু হবে না। এখন আমাদের তো তাদের কাছে হবে না। প্রশ্ন, সে আওয়ামী লীগের কাছে প্রশ্ন, তারা তো এখনো কেউ কেউ জীবিত আছেন, পরে আবার শেখ হাসিনার ক্যাবিনেটের জায়গা পেয়েছে, তাদের কাছে প্রশ্ন করেন যে তারা কেন করেছিল। আমার কথা হচ্ছে যে, এবং বিদেশে পাঠানো ৩রা নভেম্বরের খালেদ মোশাররফের কুয়ের পরে এই ফারুক রশিদদের বিদেশে তারাই পাঠিয়েছিলেন ব্যাংকক, এবং এই প্লেনে করে পাঠিয়েছে। এরপরে আসে চাকরির প্রশ্ন, কিন্তু পাঠিয়েছিল কারা? যেটা আওয়ামী লীগ সমর্থিত একটি কু হওয়ার পরে তাদেরকে বিদেশে পাঠানো হয়েছে, এটা তো অস্বীকার করার। অতএব আমাদের কথা হচ্ছে যে এই ফ্যাসিবাদী সরকারের সময় সমস্ত প্রশ্নের নিষ্পত্তি একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে, গণজাগরণের মধ্য দিয়ে হওয়া উচিত, এবং এই গণজাগরণের মধ্য দিয়েই সরকারের পদত্যাগের বোধোদয় হবে, এটাই আমি বিশ্বাস করি, এটাই আমার বিশ্বাস। শওকত ভাই, এই সিনা ভাই 3টি প্রশ্নের উত্তর তো দিলেন না। কোনটা? এর মধ্যে তো একটা তো দিয়ে না, 3টি প্রশ্ন উনি করেছেন, যে এই যে 3টি প্রশ্ন করেছেন, যেটা উপনির্বাচন ডাবল স্ট্যান্ডার্ড। আমি তো বলেছি যে এটা ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা আছে। ফখরুল সাহেবের ব্যাপারে যে উনি যে নির্বাচনে গিয়ে ডাবল স্ট্যান্ডার্ড, এটা তো আমিও কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে সেই নির্বাচনের সেইভাবে যাওয়াটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা যাওয়াটা ঠিক হয়নি। এবং তিনি যেখান থেকে তার সনাতন আসন, সেই আসনে না জয়ী তাকে বগুড়ায় জিতিয়ে দেওয়া হয়েছে, তিনি পার্টির মহাসচিব হিসেবে তিনি ব্যক্তিগতভাবে মনে করেছেন তার সংসদে যাওয়া উচিত নয়, সেই কারণে তিনি পদত্যাগ করে সেখানে উপনির্বাচনে গেছেন, এবং সকল উপনির্বাচনে যাওয়ার ক্ষেত্রে একটি যুক্তি দিয়েছেন, সেটি হচ্ছে আন্দোলনের অংশ হিসাবে আন্দোলনের অংশ হিসেবে। তাহলে আপনি ভাইস চেয়ারম্যান হিসেবে, বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে আমার একটা প্রশ্ন, ছোট্ট একটি প্রশ্ন, সেটি হলো যে আগামী সকল এই উপনির্বাচন, যেই আরো বাকি দুটো আছে নওগাঁ এবং ঢাকাতে, সেখানে অংশগ্রহণ করছেন আপনারা, এটি তো সত্য। আগামী এই যে ইউনিয়ন পরিষদের নির্বাচনে কি অংশগ্রহণ করবেন আপনারা? অবশ্যই দল থেকে বলা হয়েছে স্থানীয় সংস্থার সকল নির্বাচনে বিএনপি অংশ নেবে, স্থানীয় সংস্থার সকল নির্বাচন। জি, সিনা সাহেব বলেন। আমি দুটো বিভ্রান্তির আলম ভাইয়ের কাছে আসবো। জি না, আমি দুটো বিভ্রান্তির কথা বলছি। দেখেন, সেটা হলো ফ্রিডম পার্টি কখন প্রতিষ্ঠা করা হলো? বিএনপির আমলে না, কিন্তু এরশাদের আমলে করা হয়েছে। কিন্তু কর্নেল যারা দুজন তারা নির্বাচিত হলো এই আমলই হলো। কিন্তু কে ছিল এই যে মোস্তাকের অ্যাডভাইজার, ডিফেন্স অ্যাডভাইজার কে হয়েছিল? ওসমানী। এই ওসমানী কিন্তু আবার আওয়ামী লীগের প্রেসিডেন্ট পদপ্রার্থী ইলেকশন করলো। আপনি বিভ্রান্তির কথা বলছেন। আপনি যদি এর সাথে সাথে বসতে পারেন যে ফ্রিডম পার্টি জন্ম দিল এবং তাদের সংসদে নিয়ে গেল, তার সাথে কিন্তু আপনি হাত মিলাইছেন। এই ওসমানী অ্যাডভাইজার টু দ্য মুস্তাক, ডিফেন্স অ্যাডভাইজার, তাকে কিন্তু রাষ্ট্রপতি পদে আপনি যোগ্য দেওয়া হয়েছেন। সুতরাং রাজনীতি আলোচনা করতে গেলে ব্রড বেস আসা উচিত। কিন্তু আমাদের, যেটা আলম ভাই বলতেছিল, আমরা একটা নীতিমালায় চলে আসি, চলে আসি। হ্যাঁ, একটা ব্যাপার আছে। আর এই যে মার্শালের কথা সবসময় বলতেছে, মুস্তাক কি মার্শাল জারি করেছিল? ক্যান এ সিভিলিয়ান ডিক্লেয়ার মার্শাল ল ইন দ্য ওয়ার্ল্ড? আমি আইনের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞান ছাত্র জিজ্ঞেস করতেছি, আমি উনি কি মার্শাল জারি করেছিল? নো, মার্শালের পরে সংসদ থাকে না, সংসদ থাকে না মার্শালের পরে। শওকত ভাই, আমি যদি ভুল না করি, ওসমানী সাহেবের পার্টির নাম ছিল গণতন্ত্রী লীগ না? ঐক্যজোট। জি, এটা আমি যদি ৭৫-এর পরিবর্তন পরে ওসমানী সাহেব ডিফেন্স অ্যাডভাইজার হলেন মুস্তাকের।
ওসমানী সাহেব আবার ঐক্য জোট করে যে আওয়ামী লীগের সমর্থনে রাষ্ট্র নির্বাচন করলেন, উনি হেরে গেলেন। হ্যাঁ, হারবেন তো অবশ্যই, সেটা ব্যাপার না, সম্ভবত জিয়া আওয়ামী রহমানের সাথে লীগের করেছিলেন। সমর্থন, আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী ছিলেন লীগের কামাল হোসেন। সমর্থনে কম্বাইন্ড ক্যান্ডিডেট সে ওসমানী আওয়ামী লীগ ক্যান্ডিডেট ছিলেন। তা আমার কথা হলো যে আওয়ামী লীগের ভিতরে বিভ্রান্তি আছে, কিন্তু আছে, স্বীকার করতে হবে এটা, স্বীকার করবো না কেন আমরা? 78 এর প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচনটা যখন ওসমানী করলেন, ওসমানী তো জিয়া রহমানের সাথে নির্বাচনটা করলেন, উনি আওয়ামী লীগ সমর্থিত ছিলেন, কিন্তু সেখানে এই যে সমর্থিত ছিলেন, ওসমান তো ডিফেন্সের বেজে ছিল মোস্তাকের। তো আপনি কার সামনে আনলেন কারে? আপনি এর সাথে সাথে হাত মিলাইলেন, এর সাথে ফ্রিডম পার্টি জন্ম দিচ্ছে। আপনি যখন কথা বলবেন দলীয় ভাবে স্পষ্ট থাকেন, কিন্তু আমার একটাই আদর্শ, আমি হাত মিলাবো না। হাত তো মিলাইছেন। তাহলে এই 86 নির্বাচনে আওয়ামী লীগ গেল যে এরশাদের অধীনে, সেটাকে কি বলবেন? আমি সেটা বলতেছি। আপনি সেটা বলেছিলেন বলেন। নির্বাচন করবো না, আসেন নির্বাচন করবো না, চিরং হ্যাঁ। বলেছিলেন। এরপর রাতের অন্ধকারে নির্বাচন করলেন এর সাথে মিলা। একমত আমি। অনেকগুলো জিনিসের গোজামিল দেওয়া যাবে না, বুঝছেন? আমরা যদি রাজনীতি স্বচ্ছ করতে চাই, আমাদের স্বীকার আবু করতে আলম হবে ভাই কি বলবেন ত্রুটি আছে আমাদের। সর্বশেষ? আবু আলম ভাই। না, আমি আমার বক্তব্য তো আমি খুব ক্লিয়ারলি বলেছি যে আমরা রাজনৈতিক দলের কাছে তারা কি করতে চান পরিষ্কার বক্তব্য প্রত্যাশা করি। শওকত মাহমুদ একটা রাজনৈতিক দলে আছেন, এখন তার রাজনৈতিক দলের একেবারে পুরো বাইরে যেতে উনি কথা বলবেন না, এটা খুব স্বাভাবিক। আপনি উনি কি বিদেশে পাঠালো কে? ঠিক আছে, বিদেশে পাঠালো, খুব খারাপ কাজ হয়েছিল, ওটা তো সমালোচনা আমরা করছি। খন্দকার মোশতাক ক্ষমতা দখল করেছিল, সমালোচনা তো অবশ্যই আছে। কিন্তু জিয়া রহমানের সাহেবের এমন কোনো দায় ছিল না যে এই খুনি ডালিম টালিম এদেরকে ওই তাদের কন্টিনিউটির কোনো দরকার ছিল না। এবং আপনি যে প্রশ্নটা করছেন শওকত মাহমুদ এটা উত্তর দেয়নি, কেননা 96 সালে যখন ইন্ডিপেন্ডেন্ট অর্ডিন্যান্সটা বাতিল করা হয় তখন তারা পার্লামেন্টে এটার প্রতিবাদ করেছে, বলেছে যে এটা প্রতিহিংসা শুরু হলো এবং তারা এটা হরতাল ডেকেছিল। তার মানে কি এই যে দায়গুলা জঞ্জালগুলো আমাদের নেওয়ার তো দরকার নেই, আমাদেরকে একটা পরিষ্কার জায়গায় যেতে হবে, যেটা আওয়ামী লীগকে যেতে হবে, বিএনপিকেও যেতে হবে। কারণ এই আমাদের সামনে এই দুটো দল আছে যাদের ক্ষমতার মধ্যে যাদের রদ বদল হবে এবং যাদের ভবিষ্যতে ক্ষমতা আসার সম্ভাবনা আছে। আর অন্যান্য ছোটখাটো দল আছে, তাদের কাছেও আমরা প্রত্যাশা করি। সমস্ত রাজনৈতিক দলের কাছে একটাই প্রত্যাশা জনগণের, যে আপনারা ভাই পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলেন। হ্যাঁ, অতীতে ভুল হতে পারে, ভুল হওয়া তো খারাপ কিছু না। ভুল স্বীকার করা এবং ভুল থেকে শিক্ষা নেওয়া, এটাই তো রাজনৈতিক দলগুলো করতে হবে। রাজনৈতিক দলগুলো এটা করতে রাজি না এবং তারা যা করছে ডিফেন্স, না ওইটা তো মোস্তাক করছে, সেই জন্য আমরা এটাকে বৈধতা দিয়ে দিচ্ছি। ওটা তো মোস্তাক সাহেব পাঠিয়েছিল, এই জন্য আমরা তাদেরকে কন্টিনিউ করছি। এটা কোনো উত্তর হবে না। উত্তরটা পরিষ্কার করতে হবে যে না, এই যে জিনিসগুলো হয়েছে এটা ঠিক হয়নি। আপনি অনেক বিষয় আছে, আমি আওয়ামী লীগের রাজনীতি করি না, আজকে যদি আওয়ামী লীগ এখানে থাকতো তাহলে আরো অনেক বিষয় আসতে পারতো, যেটা আরো সেন্সিটিভ বিষয় আছে। সেই সেন্সিটিভ বিষয় কিন্তু আমি যাইনি, ইচ্ছা করে যাচ্ছি না। সুতরাং আমাদের যেহেতু সময় শেষ, আমি চাইবো যে তারা পরিষ্কার হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হোক। যারা ভুল করছে ভুল আমরা এই ভুলগুলি করছে, এই ভুলগুলো আমরা পুনরাবৃত্তি করবো না। কারণ অনেক ভুল হয়েছে, এটা আওয়ামী লীগের ভুল আছে, আওয়ামী লীগকে যারা ক্ষমতা থেকে সরাইছে তাদের ভুল আছে, যারা রাজনীতি করতেন তাদের ভুল আছে। এই ভুলের কারণেই তো আজকে রাজনীতি এরকম খাদে পড়ে গেছে। আজকে রাজনীতিবিদরা খাদে, উপরে আছে আমলা, পুলিশ আর সেনাবাহিনী, তারা দেশ চালাচ্ছে, আর আছে ব্যবসায়ীরা। সমস্ত একটা লুটেরা পুঁজিবাদ, আমরা লুটেরা পুঁজিবাদ কায়েম করছি। এটা হলো লুটপাটের একটা রাজনীতি এবং দুর্বৃত্তদের রাজনীতি দেশে চলছে। এগুলো পরিষ্কার করতে হবে। আপনি লুটেরা পুঁজিবাদ কায়েম করবেন, দুর্বৃত্তদের সুযোগ দিবেন, কোন সময়ে দুর্বৃত্তায়ন হয়নি? দুর্বৃত্তায়ন হতে 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 এখন একেবারে খাদের কিনারে বাংলাদেশ। আমরা আর খাদের কিনার থেকে ফেরত আসতে চাই। জি, আবু আলম ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি শওকত মাহমুদকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। আবু আলম ভাইকে ধন্যবাদ এবং ডক্টর সিনহাকে আমরা ধন্যবাদ, এবং আমাদের সাথে নিউ ইয়র্ক থেকে ফাহিম রেজা নূর সাংবাদিক যুক্ত হয়েছেন, ওনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা প্রাণবন্ধ আলোচনা করলাম। সর্বশেষে আমরা একটি কথা, সোনার বাংলাদেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে এবং আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই, ধর্ষণ মুক্ত, লুটেরা মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ চাই। এই প্রত্যয় নিয়ে আকাশ বাংলার পক্ষ থেকে সকলকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ। অতিথিদের আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।